ওকে, তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে বেশ কয়েকটা ভাগে ভাগ করা। তো এটা নিয়ে ডিসকাস করার সময় আমি কিছু কিছু মাঝে মাঝে ইন্টারাকশন, মানে কিছু প্রশ্ন উত্তর জানতে চাইবো, বা সেগুলো আপনারা আপনাদের যেটা মনে হয় সেটাই বলবেন। জাস্ট চুপচাপ থাকতে আমি বুঝতে পারছি না যে আমি ডিসকানেক্টেড না আপনারা ডিসকানেক্টেড, বুঝতে পারছেন? সো রেসপন্স করবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আপনাদের কাছে আহ, একটা জিনিস, যে আমরা বিভিন্ন ফিজিওলজিক্যাল ভ্যালু বা রেঞ্জ, বিভিন্ন প্যারামিটারের দেখি নর্মাল রেঞ্জ। তো নর্মাল কাকে বলে? জানি না তো। আহ, আমরা কিভাবে ডিসাইড করি যে এই প্যারামিটারটা নর্মাল? কেউ একজন, যে কোনো একজন একটু যদি ইনপুট দেন। 90% এর ক্ষেত্রে স্যার যেটা হেলদি পার্সেন্ট যেটা ভ্যালু সেটা। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ভাবে পপুলেশনের 95%, অর্থাৎ একদম লোয়েস্ট 2.5% আর আপার একদম হাইয়েস্ট 2.5%, এই ভ্যালুটুকু বাদ দিলে ইন বিটুইন যেটা 95% পপুলেশন নর্মাল, অ্যাপারেন্টলি নর্মাল হেলদি পপুলেশনকে কভার করে, সেটাই নর্মাল হিসেবে ধরে নেওয়া হয়। যেমন ধরেন নর্মাল বডি টেম্পারেচার এর রেঞ্জ কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। না, রেঞ্জ আছে তো এটার একটা। এটা তো ইয়া, মানে মিন ভ্যালু বললেন। আচ্ছা, 37°C প্লাস মাইনাস 0.5°C, মোটামুটি এরকম একটা রেঞ্জ আছে, ঠিক আছে? তো এটা কিভাবে করা হয়েছে? এটা অসংখ্য মানে পার্টিসিপেন্টদের নর্মাল বডি টেম্পারেচার, মানে যাদের আর কোনো অসুখ বিসুখ বা কিছু নাই, তারা ভালো বোধ করছে বা মানে অ্যাপারেন্টলি হেলদি ক্লিনিক্যালি, এরকম মেজার করে তাদের মধ্যে অনেকের আছে যে দেখা যাচ্ছে খুব ভালো বোধ করছে, কিন্তু তার বডি টেম্পারেচার কিন্তু ওই রেঞ্জের বাইরে, হয় খুব কম নয়তো বেশির দিকে। তো ওই এক্সট্রিমলি কম বা এক্সট্রিমলি বেশি এরকম দুই দুই দিকের 2.5% করে করে বাদ দিয়ে মাঝখানের 95% যে রেঞ্জে পড়ে, সেইটাকেই বেছে নেওয়া হয়েছে নর্মাল বডি টেম্পারেচার হিসেবে। বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাক, এইভাবে বিভিন্ন প্যারামিটার, নরমাল প্যারামিটার গুলো সেট করা হয়। এর সুবিধা হচ্ছে আমরা বেশিরভাগ ইয়ে করতে পারি, কিন্তু কিন্তু মানে প্রবলেমটা হচ্ছে যে আমরা কখনো কখনো ফলস পজিটিভ পাই, কারোর এই রেঞ্জের বাইরে পড়ে, কিন্তু এর জন্য ক্লিনিক্যাল কোরিলেশন সবসময় খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কারণ 5% কেসে আপনি রেঞ্জের নর্মাল রেঞ্জ যেটা আছে বইতে বা কোনো টেক্সটে বা রেফারেন্সে, 5% ক্ষেত্রে ক্লিনিক্যালি নর্মাল থাকার পরেও ওর বাইরে পাবেন, এটা খেয়াল রাখতে হবে। এখন ওই টোটাল রেঞ্জটাকে কেন ইনক্লুড করা যায় না? কারণ আপনারা জানেন যে নর্মাল ডিস্ট্রিবিউশন এর যে কার্ভ, এই কার্ভ এর থিওরিটিক্যাল আপার লিমিট এবং থিওরিটিক্যাল লোয়ার লিমিট কত জানেন? কোনখানে যে শেষ হয় এই গ্রাফটা দুই প্রান্তে? হ্যাঁ, স্যার বলতে পারতেছি না। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ তো দেখছেন, এই যে এরকম কার্ভ। জি হ্যাঁ, স্যার। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ। তো এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যায়, ঠিক আছে? ওই যে ওখানে দুই প্রান্তে যে চিকন হয়ে গেছে না দুই প্রান্তে, ওইটা ওই বেজ লাইন মানে এক্স অক্ষের সাথে পুরোপুরি মিশে না থিওরিটিক্যালি। সুতরাং আপনাকে কিছু পার্সেন্টেজ বাদ দিতেই হবে, না হলে সবাইকে নরমাল বলতে হবে, বুঝতে পারছেন? এই জন্য বাদ দেওয়া ছাড়া উপায় নাই দুই প্রান্তে কিছুটা। এখন সেটা সাইড ইফেক্ট হিসেবে আপনাকে
আপনার অবশ্যই কিছু ফলস নেগেটিভ কেস থাকবে যেটা ওই রেঞ্জে পড়ে, যে কারণে আপনি অ্যাবনর্মাল বলতেছেন কিন্তু ক্লিনিক্যালি সে অ্যাবনর্মাল না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনাকে দুইটা, আমরা কিভাবে কোনো ডিজিজকে আইডেন্টিফাই করি, মানে বলতে কি যে ধরেন মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই আসছে, তাদের দুইজনেরই কিছু সিমটম আছে, আমরা কিসের ভিত্তিতে বলি যে এই মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই একই ডিজিজে ভুগছে, কিংবা মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই ডিফারেন্ট ডিজিজে ভুগছে? এক্ষেত্রে মানে কোন ডিজিজ, কোন সেট অফ সিমটমস যে একই ডিজিজের অন্তর্ভুক্ত কিনা সেটা নির্ধারিত হয় কিসের ভিত্তিতে, কোন ক্রুশিয়াল পয়েন্টের উপর নির্ভর করে যে এটা একটা ডিজিজ নাকি একাধিক ডিজিজ? সেটা প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্নটা কি বোঝা গেছে? স্যার হ্যাঁ বুঝাই গেছে কিন্তু স্যার আনসারটা দিতে পারতেছি না। আচ্ছা, আমি আর একটু ইজি করে দিই। সেটা হচ্ছে প্যাথোলজিতে আমরা কয়েকটা মানে চারটা বিষয়ে ফোকাস করি। প্রথম একটা হচ্ছে সেই চারটা বিষয় কি কি বলেন তো? চারটা মেইন ফোকাস আছে প্যাথোলজির, কি কি? এই চারটা কম্পোনেন্ট বলতে পারেন প্যাথোলজির। হ্যাঁ কেউ বলতে Right. পারছেন না? কি আন্ডার গ্রাজুয়েটে তো এটা ছিল আমার যতদূর স্যার মনে কি পড়ে। অ্যাডাপটেশনের না, ইয়েগুলো আমি বলতেছি। অ্যাডাপ্টেশন পর্যন্ত তো যাইনি, আমি তো ইন্ট্রোডাকশন টু প্যাথোলজিতে আছি। চারটা মেইন কম্পোনেন্ট আছে প্যাথোলজির। আপনি যে অ্যাডাপটেশনের কথা বলছেন ওটা তো সেল যখন ইনজুরিয়াস স্টিমুলাস এর মুখোমুখি হয় তখন তার কি কি রিভার্সিবল চেঞ্জ হয় তার মধ্যে, সেইগুলোর কথা বলতেছেন। আমি তো সেই ইনজুরির পর্যন্ত যাইনি এখনো, মানে ইনজুরির ধরন ধারণ। আমি তো জাস্ট এখানে আছি যে প্যাথোলজির কম্পোনেন্ট কি কি চারটা। হ্যাঁ বলেন। কি তো সিমটম সাইন এইগুলো কি? ক্লিনিক্যাল, হ্যাঁ হ্যাঁ বলেন। Pathology of cause, pathogenesis, হ্যাঁ morphological changes, হ্যাঁ clinical manifestation. হ্যাঁ ঠিক আছে, আপনি ধন্যবাদ। এই চারটাই, একটা হচ্ছে ইটিওলজি বা কজ, আর একটা হচ্ছে প্যাথোজেনেসিস, দেন হচ্ছে মরফোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল অল্টারেশনস, এন্ড দেন হচ্ছে ক্লিনিক্যাল এক্সপ্রেশন, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ঠিক আছে? তো এই চারটা কম্পোনেন্ট হচ্ছে প্যাথোলজিতে আছে। তাহলে আর একটু ইজি করে দিই, এই চারটা কম্পোনেন্টের মধ্যে কোনটা মূলত দুইজন ব্যক্তি একই ডিজিজে ভুগছে নাকি ভিন্ন ডিজিজে ভুগছে সেটা নির্ধারণ করার জন্য জন্য মূল কম্পোনেন্ট কোনটা? এই চারটার মধ্যে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন করে দিলাম। প্রথমে তো ওপেন এন্ডেড করছিলাম, কোনো অপশন ছিল না, এখন চারটা অপশন আছে। Pathology of cause. হ্যাঁ Pathology of cause. ইটিওলজি অর কজ কেন? হ্যাঁ আচ্ছা Cause. আচ্ছা, যদি কজ হচ্ছে গিয়ে মেইন ফ্যাক্টর হয় তাহলে আপনাদের একটা এক্সাম্পল দেই। আপনারা হেলিকোব্যাক্টার পাইলোরির নাম শুনছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ আচ্ছা, হেলিকোব্যাক্টার পাইলোরি কারণে ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে নাকি? এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিস। হ্যাঁ জি আবার স্যার। হ্যাঁ হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে কি হতে পারে? লিম্ফোমাও হতে পারে, গ্যাস্ট্রিক লিম্ফোমা নাকি? জি স্যার। এখন যদি কজটাই হচ্ছে গিয়ে মেইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হতো তাহলে যে ব্যক্তি এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিসে ভুগছে আর যে হচ্ছে গিয়ে এই গ্যাস্ট্রিক লিম্ফোমাতে ভুগছে, তাহলে দুইজনের ইটিওলজি যেহেতু একই তাহলে দুইটা ডিজিজকে আমরা একই বলতাম। তাহলে কি স্যার প্যাথোজেনেসিস? এখন একটা একটা করে যাচ্ছেন, একটা হলো না, এবার সেকেন্ড অপশনে যাচ্ছেন। আচ্ছা
ঠিক আছে, চিন্তা ভাবনা করে কি বলেন যে প্যাথোজেনেসিস অবস্থা, হ্যাঁ প্যাথোজেনেসিস অবস্থা। হ্যাঁ, প্যাথোজেনেসিসটাই হচ্ছে মেইন ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর। কারণ একই ইটিওলজি থেকে ভিন্ন ভিন্ন ডিজিজ হতে পারে, বিভিন্ন ডিজিজের সাইন সিমটমের মধ্যে ওভারল্যাপ থাকতে পারে, ঠিক আছে। সাধারণ সর্দি জ্বর এবং মডারেটলি যাদের সিমটম আছে কোভিডের, এই দুইটা সিমটম কখনো কখনো একই হয়ে যাচ্ছে, তাই না? আলাদা করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিয়ে আলাদা করা যাচ্ছে না। তারপরে অনেক সময় বায়োকেমিক্যাল বা মরফোলজিক্যাল প্যাটার্ন দিয়েও আলাদা করা যায় না দুইটা ডিজিজ। তাহলে দুইটা ডিজিজ সেম না ডিফারেন্ট? দুইজন ব্যক্তি একই অসুখে ভুগছে না ভিন্ন অসুখে ভুগছে? এটা ডিফারেন্সিয়েট করার জন্য একটাই ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে কি প্যাথোজেনেসিস। যদি দুইজন ব্যক্তির মধ্যে একই প্যাথোজেনেসিস কাজ করে তাহলে তারা একই ডিজিজে ভুগছে। দুইটা ব্যক্তির মধ্যে যদি ভিন্ন প্যাথোজেনেসিস কাজ করে তাহলে তারা ভিন্ন ডিজিজে ভুগছে। ডিজিজ ক্লাসিফিকেশনের জন্য প্যাথোজেনেসিসটা হচ্ছে মেইন। কথাটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন প্যাথোজেনেসিসটা যদি মেইন হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন, চারটা জিনিসের মধ্যে শুধু প্যাথোজেনেসিসটা এমন যেটা আপনি ডাইরেক্টলি অবজার্ভ করতে পারেন না। ইটিওলজি খুঁজে বের করা যায়, পিন পয়েন্ট করা যায়, অনেক ক্ষেত্রে যায় অনেক ক্ষেত্রে যায় না, কিন্তু যে ক্ষেত্রে যায় ঠিক মতো করা যায়, মানে যদি কজ আইডেন্টিফাই করে, ঠিক আছে। তারপরে বায়োকেমিক্যাল এন্ড মরফোলজিক্যাল প্যাটার্ন, এটাও আপনি ডাইরেক্টলি অবজার্ভ করতে পারেন, নোট করতে পারেন, তাই তো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হচ্ছে হিস্ট্রি বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে আপনি পাবেন নাকি? জি স্যার। হ্যাঁ, কিন্তু প্যাথোজেনেসিসটা হচ্ছে কি অনেকটা অ্যাবস্ট্রাক্ট। এটা সরাসরি চোখে ধরা পড়ে না। এটা প্যাথোজেনেসিস ডাইরেক্টলি আপনি মেজার করতে পারেন না। এটা খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে প্যাথোজেনেসিস যদি ডাইরেক্টলি মেজার না করা যায় আর প্যাথোজেনেসিস দিয়েই যদি ডিজিজ ক্লাসিফিকেশন করা হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এর সমাধান কি? সমাধান কি স্যার বলেন? হ্যাঁ, চারটা মিলায় কি একটা বের করতে হবে, মানে চারটা ফ্যাক্টর মিলায় কোন দিকে হ্যাঁ, যাচ্ছে এটা? এক্স্যাক্টলি। আপনার এখানে সমাধান হচ্ছে যে যেগুলো আমরা ডাইরেক্টলি বের করতে পারি, অবজার্ভ করতে পারি, মেজার করতে পারি, সেগুলো থেকে আমাদেরকে প্যাথোজেনেসিস কি হতে পারে সেটা লজিক্যালি গেস করতে হয়, ঠিক আছে। জি আমরা স্যার। যখন একটা ডিজিজ ডায়াগনোসিস করি তখন কিন্তু আমরা ঠিক এই কাজটাই করি, আমরা প্যাথোজেনেসিস আইডেন্টিফাই করার চেষ্টা করি। কিন্তু প্যাথোজেনেসিস যেহেতু ডাইরেক্টলি অবজারভেবল বিষয় না, এটা অন্যান্য ডাইরেক্টলি অবজারভেবল ফ্যাক্টর বাকি তিনটা, অর্থাৎ ইটিওলজি, মানে মরফোলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল অল্টারেশন এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এই তিনটা ডাইরেক্টলি অবজারভেবল ফ্যাক্টর দিয়ে আমরা ইনডাইরেক্টলি প্যাথোজেনেসিসটা আন্দাজ করার চেষ্টা করি এবং এভাবেই ডিজিজ ডায়াগনোসিস আমরা করি। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে আমরা সেই এমবিবিএস থেকে এখন পর্যন্ত যা শিখে আসছি তার মূল সারাংশ কিন্তু এটা ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে মানে এখন ধরেন একজন প্যাথোলজিস্টের কাছে একটা টিস্যু পাঠানো হলো, ঠিক আছে, এবং তাকে কোনো রকম ক্লিনিক্যাল ইনফরমেশন কিছু দেওয়া হলো না, এবং ক্লিনিশিয়ান মনে মনে একটা জিনিস ভেবে রাখছেন, ওনার উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু তথ্য না দিয়ে প্যাথোলজিস্ট কি ডায়াগনোসিস দেয় সেটা ক্রস চেক করা। এই অ্যাপ্রোচের মধ্যে ভুলটা কোথায় তাহলে বলেন তো? জি স্যার, এখানে তো স্যার অন্য ইনফরমেশন গুলো তো দরকার স্যার আমাদের ডায়াগনোসিসটার জন্য। এক্স্যাক্টলি, স্যার এমনি তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে দরকার হয়। এখানে মূল প্রবলেমটা হচ্ছে মরফোলজিক্যাল মানে প্যারামিটার যেটা আছে সেইটা হচ্ছে খুবই পার্শিয়াল ইনফরমেশন দিবে।
প্যাথোজেনেসিস পর্যন্ত যেতে গেলে 3 দিক থেকে আসতে হবে, খালি এক দিকের তথ্য দিয়ে হবে না, 3 ডাইমেনশনাল ইনফরমেশন লাগবে। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সুতরাং ক্লিনিশিয়ান ক্লিনিক্যাল যেটুকু জানেন সেটুকু তাকে বলে দিতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার। ওই ওই পেশেন্ট সম্পর্কে বোঝা গেছে কথাটা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ, তাহলে এখন এই সব কথাগুলো কিন্তু আপনারা সবই জানেন, কিন্তু আমি একটু রিফ্রেম করলাম। ঠিক আছে, একটা কনটেক্সটে নিয়ে আসলাম যে বইতে গদবাঁধাভাবে 4টা ফ্যাক্টরের কথা লেখা থাকে, কিন্তু এটার গুরুত্বটা কি সেইটা একটু বোঝানোর চেষ্টা করলাম। আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। হ্যাঁ জি আচ্ছা স্যার, স্যার বুঝতে বুঝতে পেরেছি। পারছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, কোনো কিছু ক্লিয়ার না হলে বলেন। আচ্ছা, প্যাথোলজিস্টের রোল কি কি আছে সেটা এখানে একটু দেখানো হয়েছে। একটা হচ্ছে পেশেন্ট যখন বেঁচে আছে তখন ডায়াগনোসিস করাটাই একমাত্র রোল না, প্রগনোসিস এবং থেরাপিউটিক মানে ক্ষেত্রে হেল্প করা, যেমন এগুলো প্যাথোলজিস্টের কাজের মধ্যে পড়ে। বিভিন্ন টিউমারের গ্রেডিং করা, এটা করলে তো ডায়াগনোসিস তো হইলোই, ধরেন আর কি স্কোয়ামাস সেল কার্সিনোমা, ইনভেসিভ স্কোয়ামাস সেল কার্সিনোমা, কিন্তু সেটা গ্রেড কত, গ্রেড 1 2 3 মানে কত, এটা বললে তার প্রগনোসিস বুঝাবে। আবার থেরাপিউটিক, যেমন বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে স্পেসিফিক থেরাপি আছে বা টার্গেটেড থেরাপি, যেমন ব্রেস্ট ক্যান্সার হয়েছে কারো, কিন্তু তার সে ব্রেস্ট ক্যান্সারে কি টেমক্সিফেন ড্রাগটা দিলে কাজ হবে, সেটাও কিন্তু স্পেসিফিক রিসেপ্টর আছে কিনা সেটা আইডেন্টিফাই করে দেওয়াটাও কাজ, সুতরাং থেরাপিউটিক ক্ষেত্রেও রোল আছে। আর একটা হচ্ছে কি, পেশেন্ট মারা গেলে তারও একটা কেয়ারের ব্যাপার আছে, সেটা আমাদের দেশে অত প্র্যাকটিস নাই। যেমন আমাদের দেশে হসপিটাল ডেথ এর কজ অফ ডেথ আমরা মানে বিভিন্ন প্রতিষ্ঠানে করে ক্লিনিক্যাল অডিট একটা সিস্টেম আছে, কিন্তু আমাদের আইনগত এবং সামাজিক বেশ কিছু সমস্যা আছে বলে আমরা হসপিটালে যেটা মেডিকো লিগাল না, নন মেডিকো লিগাল কজে যেসব ডেথ গুলো হয় সেগুলো তো অটোপসি হয় না, যেগুলো মেডিকো লিগাল ডেথ হয় সেগুলো অটোপসি খুব কম হয়। ঠিক আছে, কিন্তু কজ অফ ডেথ আইডেন্টিফাই করাটা কোনো কোনো কালচারে রুগীর একটা অধিকার হিসেবে আর কি দেখা হয়। মানে একজন লোক একজন ব্যক্তি মারা গেলেন, কেন মারা গেলেন সেই কজটা বের করাটা তার, তিনি মারা গেলেও তার অধিকারের মধ্যে থাকে, এরকম কনসেপ্ট আছে কোথাও কোথাও, আমাদের দেশে আনফরচুনেটলি নাই। তো সেটাও হচ্ছে প্যাথোলজিস্টের রোলের মধ্যে পড়ে। বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ জি আচ্ছা, স্যার। হ্যাঁ, এবং স্যার, এই, হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ বলেন, কিছু প্রশ্ন বোধক একটা টোন পেলাম আর কি, এই জন্য বলছি, কোনো কোয়েরি আছে কিনা এখানে? না স্যার। আচ্ছা, যাই হোক, তো যদি প্যাথোলজিস্টের অটোপসি মানে ইন জেনারেল মেডিকেল অটোপসি এগুলো রোল থাকতো, মানে যেসব জায়গায় আছে আর কি, পৃথিবী যেসব দেশে বা যেসব এলাকায় এই রোলটা প্যাথোলজিস্ট প্লে করতে পারে, সেইখানে অন্যান্য ডিসিপ্লিনের মানে ক্লিনিশিয়ান যারা আছে তারা প্যাথোলজিস্টকে একটু সমঝে চলে, কেন বলেন তো? জানি না অটোপসি স্যার। রিপোর্টে হয়তো স্যার জি স্যার। রিপোর্টে হয়তো স্যার কজ অফ ডেথটা একরকম আসতে পারে, ট্রিটমেন্টটা হয়তো সেরকম হয়নি, এটা একটা কারণ হতে পারে স্যার। হ্যাঁ সেটাই, মানে বেসিক্যালি ট্রিটমেন্টে কোনো ঘাটতি ছিল কিনা, ম্যানেজমেন্টে কোনো ফাঁক ছিল কিনা, সেইটা ওই অটোপসি রিপোর্টে চলে আসে। চলে আসবে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, সেই কারণে ক্লিনিশিয়ানরা ওখানে প্যাথোলজিস্টদেরকে বেশ একটু ভয় পেয়ে চলে, যেসব জায়গায় এই সিস্টেমটা আছে সেখানে। ঠিক আছে, আচ্ছা, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে ভয় পাওয়া ঠিক হলো না, আসলে বলতে হবে সমীহ করে চলে আর কি। ঠিক আছে, আচ্ছা যাক, এখন তারপরে রিসার্চ এবং টিচিং লার্নিং, এটা তো যে কোনো ডিসিপ্লিনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর আর এখন প্যাথোলজিস্ট কি কি ধরনের হতে পারে? তো প্যাথোলজিস্টের কাজের ভিত্তিতে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। হিস্টোপ্যাথোলজিস্ট যারা টিস্যু দেখে ডায়াগনোসিস করে, মানে টিস্যু দেখাটা তাদের মেইন, কিন্তু সাথে তো তার ক্লিনিক্যাল আদার হিস্ট্রি সব লাগবে, কিন্তু মেইনলি টিস্যু মাইক্রোস্কোপের নিচে দেখে। তারপরে সাইটোপ্যাথোলজিস্ট হচ্ছে সেল দেখে, সে টিস্যুটা টিস্যুর স্ট্রাকচারটা তার সে পায় না, সে শুধু সেল গুলা নিয়ে এসে শুধু সেল অ্যানালিসিস করে আর কি দেখে। তারপরে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট হচ্ছে যারা ইয়া আর কি বিভিন্ন মানে ক্লিনিক্যাল
ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট বডি ফ্লুইড গুলো এক্সামিন করে, তাদেরকে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট বলা হচ্ছে। কেমিক্যাল প্যাথোলজিস্ট বলতে মেইনলি বায়োকেমিস্ট্রির যে বিভিন্ন মানে কাজগুলো আছে, মেডিকেল বায়োকেমিস্ট্রি, সেগুলো বোঝানো হচ্ছে। ফরেনসিক প্যাথোলজিস্ট তো জানেনই। আর মলিকুলার প্যাথোলজিস্ট হচ্ছে যারা একেবারে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন সিকোয়েন্স লেভেলে কোনো অ্যাবনর্মালিটি, মিউটেশন ডিটেকশন থেকে শুরু করে এই ধরনের জিনিসগুলো কাজ করে, তাদেরকে বলা হচ্ছে মলিকুলার প্যাথোলজিস্ট। এখন এই সবগুলো মিলাই হচ্ছে কি আসলে ল্যাবরেটরি মেডিসিন, ঠিক আছে? জি এখন স্যার। আচ্ছা, জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। আর আমাদের ডিপার্টমেন্টে মানে এখন প্লেসড আছেন, আমাদের কাজ মেইনলি এই দুটো নিয়ে, তবে অন্যান্য কিছু কাজও টুকটাক আমরা করি, কিন্তু মেইনলি আমাদের কাজটা হচ্ছে এটা নিয়ে। এবং এটার নাম হচ্ছে কি মানে সার্জিক্যাল অর অ্যানাটমিক প্যাথোলজিস্ট, ঠিক আছে? কারণ মেইনলি সার্জারির সাথে আমাদের রিলেশন। অ্যানাটমিক প্যাথোলজিস্ট বলার উদ্দেশ্য হচ্ছে যে এমন একটা সময় ছিল যখন অ্যানাটমি বিশেষজ্ঞ বলতে সার্জন, সার্জন বলতে অ্যানাটমি বিশেষজ্ঞ, মানে অ্যানাটমির টিচার প্রফেসর তারা সার্জনরাই হতো, আবার হচ্ছে অ্যানাটমিস্টরাই হচ্ছে সার্জারি করতো। অ্যানাটমিস্ট এবং সার্জন একই কথা ছিল একটা সময়, অনেক আগে। তো তাদের হাত ধরেই এই সার্জারি করার পরে একটা টিস্যু নিয়ে বা সেল নিয়ে মাইক্রোস্কোপে দেখে সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করা, এই ট্রেন্ডটা চালু করছিলেন তারাই। তো একটা পর্যায়ে যে তখন আর সার্জনরা মানে অপারেশনও করবে আবার মাইক্রোস্কোপেও দেখবে, এত লোড নেওয়া যাচ্ছিল না, তখন আস্তে আস্তে ভাগ হয়ে গেছে। সেখান থেকে এই সার্জিক্যাল অ্যানাটমি প্যাথোলজিস্ট আসছে। আমাদের দেশে সার্জিক্যাল প্যাথোলজি বা অ্যানাটমি প্যাথোলজি টার্মটা অত চালু না, হিস্টোপ্যাথোলজিস্টই বলে, কিন্তু আরো অ্যাকুরেট টার্ম হচ্ছে এটা, ঠিক আছে? জিনিসটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, জি স্যার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টে কিভাবে একটা রিপোর্ট আসে, মানে কিভাবে একটা স্যাম্পল আসে এবং আলটিমেটলি রিপোর্টটা যায়, সেই জিনিসটা আপনারা কি ইতিমধ্যে কিছুটা ফ্যামিলিয়ার হতে সুযোগ পেয়েছেন কিনা এই লকডাউনের মধ্যে? জি স্যার, জি স্যার। কিছু দেখেছি আমরা কিছু। আচ্ছা, এখানে সেটারই একটা ডায়াগ্রামেটিক একটা চিত্র দেওয়ার চেষ্টা করছি। আমার মাউস পয়েন্টার কি দেখা যায়, আরো দেখা যায়? জি স্যার দেখাচ্ছি। আচ্ছা, এখানে স্যাম্পল আসছে। এখানে স্যাম্পল আসার পরে অ্যাক্সেশনিং মানে সেখানে একটা ল্যাব নাম্বার বসবে, সেটা রেজিস্ট্রেশন হবে। গ্রসিং মানে তো জানেন, দেখছেন নিশ্চয়ই, জি ঠিক স্যার। আছে? আচ্ছা, তারপর ওখানে ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন, মানে খালি চোখে এক্সামিনেশন করা হবে, এবং মাইক্রোস্কোপির জন্য টিস্যু মানে কেটে আলাদা করে নিয়ে ক্যাসেটে দেওয়া হয়। তারপরে টিস্যু প্রসেসিং হয়, তারপরে সেকশনিং, স্টেনিং হলো, দেন এডিশনাল প্রসিডিওর যদি লাগে সেটা হবে, ডায়াগনোসিস এবং রিপোর্টিং হবে, এবং আর্কাইভে থাকবে, অর্থাৎ পেশেন্টে যাতে কিছুদিন পর্যন্ত সে সংগ্রহ করতে পারে টিস্যু কিংবা স্লাইড, যাই হোক, এগুলোর জন্য রেখে দেওয়া হয় ইত্যাদি। এবং তারপরে যেখানে রিপোর্ট আউট হবে। এটা মোটামুটি হচ্ছে কি একটা ওয়ার্কফ্লো অফ হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি। তো এটা আপনারা অলরেডি এখানে সর্ট অফ ফ্যামিলিয়ার। এইগুলো আপনারা দেখছেন কিনা? এখন যে এখন যেটা আমি দেখাচ্ছি, এটা কি দেখছেন কিনা? স্যার। হ্যাঁ, জি স্যার দেখছি। জি হ্যাঁ, স্যার দেখেছি। হ্যাঁ। এখানে দেখেন একটা এরকম জারে আমাদের কাছে স্যাম্পল আসে, সাথে মেডিকেল ডকুমেন্ট, রেকর্ড ইত্যাদি থাকে। এখান থেকে শুরু, এইখানে মাউস পয়েন্টার যেখানে, তারপরে সেটা থেকে অফিসিয়াল ওই প্রসিডিওর, এই ল্যাব নাম্বার দেওয়া, টাকা জমা দেওয়া, হ্যান ত্যান জমা নেওয়া, স্পেসিমেন, এগুলো সব রিসিভ হওয়ার পরে তখন হয়ে যায় গ্রসিং। গ্রসিং এ এখানে ম্যাক্রোস্কোপিক্যালি দেখে কাট আপ হয়, গ্রসিং হয়, তারপরে সেখান থেকে রিপ্রেজেন্টেটিভ টিস্যু ব্লক, এখানে অলরেডি প্যাথোলজিস্ট হচ্ছে রেকর্ড রাখেন, উনি কি দেখলেন, কি কাটলেন, টিস্যু প্রসেসিং ল্যাবরেটরিতে কি জমা দিলেন, এগুলো একটা রেকর্ড রাখা হয়, যেটাকে বলে গ্রসিং। আমাদের রিপোর্টে গ্রসিং এর একটা পার্ট থাকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তারপরে জমা দেওয়ার পরে যখন হিস্টোলজি ল্যাবে ওটা যায়, তখন হচ্ছে এরকম একটা ব্লকের চেহারা নেয় প্রসেসিং হওয়ার পরে। সেখান থেকে এভাবে কেটে কেটে সেকশন করা হয় মাইক্রোটম মেশিনে,
সেটা ওয়াটার বাথের মাধ্যমে স্লাইডে তোলা হয়, এখানে হালকা গরম পানি থাকে, সেখান থেকে তোলা হয়। এই যে এরকম প্যারাফিনল পরে সেটাকে ডিপ্যারাফিনাইজেশন এবং স্টেনিং করার পরে এরকম স্লাইড পাওয়া যায়, সেটা দেখে প্যাথোলজিস্ট এভাবে রিপোর্ট করে। এই হচ্ছে কি মোটামুটি সামারি ওয়ার্কফ্লো হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার জি আপনার স্যার, যে ঠিক আছে। গ্রসিংটাতে দেখলাম স্যার ওনারা আসার পর টিস্যুটা দেখে এক্সামিন করে এবং ওটা সাইজ মতো কেটে ইয়াতে করে। স্যার হ্যাঁ। এটার আর কোনো ইয়ে আছে কিনা স্যার? গ্রসিং এর আর কোনো ইম্পর্টেন্স আছে কিনা স্যার? গ্রসিংটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে 80% ক্ষেত্রে গ্রসিং এই মানে বিশেষ করে লার্জ স্যাম্পলের ক্ষেত্রে, স্মল বা টাইনি যেগুলো 1 মিলিমিটারের মানে মানে কয়েক মিলিমিটার সাইজের ছোট ছোট টিস্যু, এগুলো তো কথা আলাদা, কিন্তু যেগুলো মোটামুটি লার্জ এবং মিডিয়াম সাইজ স্পেসিমেন, সেগুলোর ক্ষেত্রে ম্যাক্রোস্কোপিক বা খালি চোখে এক্সামিনেশন করেই মোটামুটি 80% ক্ষেত্রে ডায়াগনোসিস কি হবে সেটা একটা আইডিয়া করে ফেলা যায়। মানে অ্যালং উইথ দ্য মেডিকেল যে ডকুমেন্টস আছে, মেডিকেল ডকুমেন্টস প্লাস ম্যাক্রোস্কোপিক এক্সামিনেশন, এটুকু করেই হচ্ছে স্মল এবং লার্জ এবং মিডিয়াম সাইজ স্পেসিমেনের ক্ষেত্রে 80% ক্ষেত্রে আইডিয়া করে ফেলা যায় যে সমস্যাটা কি। ঠিক আছে? তো এবং মাইক্রোস্কোপি তখন জাস্ট একটা কনফার্মেশনের কাজ করে 20% ক্ষেত্রে। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার আর কোনো কম্পোনেন্ট আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি ও স্যার। হ্যাঁ, ওখানে কম্পোনেন্ট বলতে যে কখনো কখনো ওখানে গ্রসিং এ কাট আপ করার সময় ধরেন কয়েক কিছু স্পেশাল প্রসিডিওর করা লাগতে পারে, যেমন গ্রস ফটোগ্রাফি আছে, গ্রস রেডিওগ্রাফি আছে। আমাদের এখানে যদিও গ্রস রেডিওগ্রাফি করার সুযোগ নাই, কিন্তু কখনো কখনো রেডিওগ্রাফি করা মানে আর কি থিওরিটিক্যালি দরকার পড়ে। কখনো কখনো গ্রসের ডিক্যালসিফিকেশন করা লাগে। ঠিক আছে? আমাদের ক্যালসিয়াম রিমুভ করা লাগে। তারপরে ওখানে গ্রসের মানে গ্রসিং এ অনেক সময় আবার এসে তখনই গ্রস না দিয়ে ফিক্সেশন করে পরে দেওয়া লাগতে পারে। এটা স্যাম্পলের বা টিস্যু কেমন বা সব মিলিয়ে সেগুলোর উপর নির্ভর করছে আর কি। ঠিক আছে? হ্যাঁ। তারপরে কোনো স্পেশাল স্টেনিং প্রসিডিউর বা কোনো কিছু যদি পরবর্তীতে করা লাগে তাহলে ফিক্সেটিভ চেঞ্জ করে অন্য ফিক্সেটিভ দিতে হয়। টেকনিক্যাল বেশ কিছু ব্যাপার আছে গ্রসিং এর সময় যেগুলো করতে হয়। তবে ইন জেনারেল গ্রসিং হচ্ছে ম্যাক্রোস্কোপিক্যালি জিনিসটাকে টিস্যুটাকে দেখা, তার বিভিন্ন রেলিভেন্ট প্যারামিটার গুলো রেকর্ড করা এবং রিপ্রেজেন্টেটিভ টিস্যুটাকে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা। এটা হচ্ছে গ্রসিং এর মূল কাজ। এডিশনাল স্পেশালাইজড কাজও আছে, সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ ওকে, তাহলে মোটামুটি এটুকু পর্যন্ত সবার কাছে বোধগম্য হয়েছে কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট যেতে পারি। আচ্ছা, যে সেলুলার রেসপন্সেস টু ইনজুরি। এখন একটা জিনিস মানে আমরা এমবিবিএস লেভেলে পড়ে আসছি বা আমাদেরকে শেখানো হয়েছে এইভাবে। আমরা ঠিক পড়ে আসছি বলাটা ভুল হলো, কোনো বইতে এভাবে লেখা ছিল না, আসলে পড়ানো হয়েছে, বলা হয়েছে। সেটা হচ্ছে যে ফিজিওলজি আর প্যাথোলজির মধ্যে ডিফারেন্সটা কোথায়? এমবিবিএস এ কি শুনে আসছেন বলেন? নরমাল যে কন্ডিশন সেটাকে আমরা ফিজিওলজি, বডির কন্ডিশনকে ফিজিওলজি, আর নরমালের যে ডেভিয়েশন গুলো সেটাকে আমরা প্যাথোলজি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তো এই কনসেপ্টের মধ্যে বেশ কিছু ঝামেলা আছে। ঠিক আছে? এমনি মনে করেন যে হচ্ছে আপনি একটা ছোট বাচ্চা যখন হচ্ছে গিয়ে সে প্রথম লেখাপড়া শিখছে, ধরেন অঙ্ক করা শিখছে, তো তখন আপনি তো একদম শুরুতেই তাকে আর কি ভগ্নাংশ, নেগেটিভ নাম্বার এগুলো শিখান না, তাই না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তো তার মতো করে একটা কিছু মানে প্রাথমিক পর্যায়ে বোঝার জন্য শিখান। তো ওই এমবিবিএস লেভেলেও সেরকম ভাবেই ওই বলা হয়েছে যে হচ্ছে নরমালটা ফিজিওলজি, অ্যাবনরমালটা প্যাথোলজি, তাই না? কিন্তু আসলে ব্যাপারটা অত সহজ না। ঠিক আছে?
ফিজিওলজি কোথায় শেষ আর প্যাথোলজি কোথায় শুরু, এর কোনো ওয়েল ডিফাইন্ড কোনো ডিমার্কেশন নাই বেশিরভাগ ক্ষেত্রেই। এটা হচ্ছে গিয়ে প্রথম কথা, বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার, জি স্যার। এরকম একটা শেডের মতো ব্যাপার আর কি। একটা প্রান্তকে আমরা ফিজিওলজি নাম দিতে পারি, আর একটা প্রান্তকে প্যাথোলজি নাম দিতে পারি, কিন্তু কোথায় একটা শেড, একটা কালারের শেড পুরোপুরি শেষ হয়ে গেছে আর কোথায় আরেকটা কালারের শেড শুরু হয়েছে, এইটা স্পেসিফিক্যালি আঙ্গুল দিয়ে দেখানো কি যাবে এই জায়গায়? না স্যার। হ্যাঁ, তো এরকমই ব্যাপার আর কি। আরো একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা বলি যে অ্যাবনর্মাল হলে প্যাথোলজি, কিন্তু আসলে প্যাথোফিজিওলজি বলে একটা কথা আছে। অনেক সময় দেখা যায় যে প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো হয়ই ফিজিওলজিক্যাল মেকানিজম গুলো কাজ করছে সেই কারণে। বুঝতে পারছেন? জি স্যার, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, যদি কোনো একটা উদাহরণ দিতে পারবেন যেটা মাথায় আসে, যে কোনো একটা প্যাথোলজি যেটা হচ্ছেই ফিজিওলজিক্যাল মেকানিজমটা ঠিক মতো কাজ করছে সেই জন্য। হুম, ডেথ যেটা এটা কি হ্যাঁ বলেন। একজন বলার শুরু করছিলেন। সেলুলার ডেথ যেটা আমাদের যেটা ফিজিওলজিক্যাল ইয়ে হলে মানে শেষ অবস্থায় যে সেলুলার ডেথ হয় সেটাই বলেন। আচ্ছা, ঠিক না, সেলুলার ডেথ আর কি, হ্যাঁ ফিজিওলজি প্যাথোলজি ওভারল্যাপ আছে, ঠিক আছে। তো আরো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেই আপনাদেরকে, যেটা আপনাদের কি কারো কখনো মোশন সিকনেস হয়েছে বা মোশন সিকনেস হয় এরকম মানুষ দেখেছেন? গাড়িতে উঠলে বমি পায়। জি স্যার, জি জি স্যার, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। এটা মেকানিজমটা কি, কেউ একজন বলেন তো? খুব ডিটেইল একদম নিখুঁত হওয়া লাগবে না, জেনারেল মানে প্যাথোজেনেসিস যেটা সেটা বললেই হবে। ভেস্টিবুলার ককলিয়ার আপনি একটু লাউডলি বলতে পারবেন? আপনার ওই যে ইয়াটা আওয়াজটা কম আসতেছে। হ্যালো, স্যার ভেস্টিবুলার ককলিয়ার যে ইমব্যালেন্সের জন্য আছে, যেখানে ফ্লুইডের ইমব্যালেন্সের জন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে মোশনের জন্য যে আমাদের যে ব্যালেন্স সেন্সিং যে অর্গান আছে ইনার ইয়ারে, সেখানে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে কি একটা সিগন্যাল ব্রেনে পাঠাচ্ছে। আহ, সেই মানে ঘটনাটা এরকম কিছু একটা নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তাহলে প্রশ্ন হচ্ছে যে মোশনের সাথে এটার কি সম্পর্ক থাকতে পারে? ঠিক আছে, আসলে ঘটনাটা হচ্ছে মানে মোশন মানে এর সাথে বা ইমব্যালেন্সের সাথে বমি পাওয়ার সম্পর্কটা কোন জায়গায়, এটা কি কেউ বলতে পারবেন? বমি পাওয়া তো একটা প্রোটেক্টিভ ন্যাচারাল ডিফেন্স, ঠিক আছে। তো এইটা আমাদের বডিতে ইভলভ হয়েছে আর কি কি কারণে, মানে বমিটা নরমালি কি ইন্ডিকেট করে? কারোর বমি পাচ্ছে তার মানে কি জেনারেলি কি ইন্ডিকেট করে? ইমেসিস এর ফিজিওলজিটা কি? সেন্টার হ্যাঁ, হ্যালো। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ভমিটিং সেন্টার স্টিমুলেট হলে হ্যাঁ, তো এখন ভমিটিং সেন্টারটা ফিজিওলজিক্যালি কখন স্টিমুলেটেড হবে? স্যার যদি কোনো স্যার এরকম কোনো এজেন্ট ঢুকে যেটা হচ্ছে হার্মফুল, কোন মানে টক্সিন। মানে টক্সিক কিছু ঢুকে ঢুকে হ্যাঁ, যায়, টক্সিন ঢুকে বিশেষ করে জিআই ইরিটেশন ট্র্যাক্ট দিয়ে, করবে আর কি। ঠিক আছে। তো যাই হোক, এখন ঘটনাটা হয়েছে কি যে এইটা এই রেসপন্সটা যখন আমাদের মানে বডিতে ইভলভ করেছে এখন থেকে মিলিয়নস অফ ইয়ার্স এগো, তো তখন আহ, এই জিনিসটা প্রোটেক্টিভ রেসপন্সই ছিল। কারণ এটা যাদের ছিল না তারা বনে বাজারে আবল তাবল ফল খেয়ে মনের আনন্দে ঘুরতে ঘুরতে মরে যেত, এবং তারা বংশধর রেখে যেতে পারতো না। আর যাদের এই সেন্সটা খুব স্ট্রং ছিল যে একটু আবল তাবল কিছু পেটে গেলেই সেটা তাদের বডি সেন্স করে এবং সেটা উগরায় দেয়, ঠিক আছে। এই কারণে আলটিমেটলি সে মরে না বিষাক্ত ফলমূল বা এসব খেয়ে, ঠিক আছে। তাহলে আমরা তাদেরই বংশধর।
এইটা কিভাবে বডি সেন্স করে, বিভিন্ন ভাবে সেন্স করতে পারে। জিআই ইরিটেশনের মাধ্যমেও সেন্স হতে পারে, আবার কিছু কিছু টক্সিনের নিউরোটক্সিক প্রপার্টি আছে, তারা হচ্ছে ওই ভেস্টিবুলার ইমব্যালেন্স বা টাল হয়ে যায় আর কি মাথা, ঠিক আছে, এইটাকে সেন্স করে। হ্যাঁ, কোন কোন নিউরোটক্সিন, বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভেস্টিবুলার জি স্যার। সিগন্যালটা ঠিকমতো যাচ্ছে না, এটাও এক ধরনের টক্সিসিটি সাইন হিসেবে বডি ডিটেক্ট করতে পারে, ভেস্টিবুলার সিগন্যালে কোনো অ্যাবনরমালিটি থাকলে, ঠিক আছে। তো সেইটা আহ, সেই ক্ষেত্রে ওই বমি আসতো, এবং যাদের বমি আসতো না তারা আসলে খুব সহজেই মারা পড়ে যেত আর কি বিষক্রিয়ায়। তো এখন সেই সময় তো মানুষ এরকম এত হাই স্পিডে চলাচল করতে পারতো না, সুতরাং ওই বিষাক্ত ফলমূল ছাড়া অন্য কোনো উপায়ে ভেস্টিবুলার সিস্টেমে গোলমাল হওয়ার চান্স ছিল না। ওই গোলমাল হলে ওইটাই ছিল। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ লক্ষ বছর এরকম বনে জঙ্গলে গুহাবাসী অবস্থায় কাটানোর পরে হঠাৎ করে মাত্র কয়েক হাজার বছর হচ্ছে গিয়ে এই আধুনিক সভ্যতা তৈরি করলাম, আর মাত্র কয়েকশো না আসলে অ্যারাউন্ড 100 বছর হচ্ছে গিয়ে এই ধরনের হাই স্পিডে যাতায়াত করা শুরু করছে, 100 বা 200 বছর। তা এখন সেই কারণে ওই লক্ষ বছরের যে আর কি অ্যাডাপ্টেশন, যে যে হচ্ছে গিয়ে প্রজাতির ক্ষেত্রে যেটা প্রজাতিগতভাবে আমাদের হয়েছে, তো সেইটা কিন্তু একটা ফিজিওলজি। এখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, যে ওইটাই হয়ে গেছে প্যাথোলজি, মেকানিজম কিন্তু একই, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ। তো এরকম ফিজিওলজির প্যাথোলজির মধ্যে যে খুব ডিফারেন্স আছে সেরকম সেটা না। তারপরে যেমন হাইপক্সিক কন্ডিশন, যেখানে হচ্ছে গিয়ে মানে লো অক্সিজেন কন্ডিশনে বডি কি করে, ব্লাড ভেসেল গ্রো করে, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। অ্যাঞ্জিওজেনিক রেসপন্স হয়। কিন্তু এই সেম এই ফিজিওলজিক্যাল রেসপন্স এইটা কিন্তু চাইল্ডহুড বা ইনফ্যান্ট ব্লাইন্ডনেসের একটা ইম্পর্টেন্ট কারণ। যেসব বাচ্চারা হাইপক্সিয়ার শিকার হয় তাদের একটা অংশের মধ্যে রেট্রোলেন্টাল ফাইব্রোপ্লেসিয়া নামে একটা ডিজিজ হয়, যেটা বেসিক্যালি রেটিনার মধ্যে মানে ই করে আর কি, ব্লাড ভেসেল এত বেশি প্রলিফারেট করে যে লাইট আর রেটিনা পর্যন্ত পৌঁছাতে পারে না। আচ্ছা। হ্যাঁ, জি স্যার। যেসব বাচ্চা ছোটবেলায় লং টার্ম হাইপক্সিয়ার শিকার হয় তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল রেসপন্স, যে যদি কোথাও অক্সিজেন কম পাওয়া যায় তাহলে সেখানে ব্লাড ভেসেলের পরিমাণ বেড়ে যাবে, তাই তো? কিন্তু সেই ফিজিওলজিক্যাল রেসপন্স সেটাই একটা প্যাথোলজি তৈরি করছে, তাই না? জি হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ। তাহলে ফিজিওলজি আর প্যাথোলজি এটাকে এত মানে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই, এটুকু মাথার ভিতরে দিতে পারছি কিনা? জি হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তারপরেও ফিজিওলজি আর প্যাথোলজিকে যদি আমরা একটা স্পেকট্রাম হিসেবে চিন্তা করি, স্পেকট্রাম মানে হচ্ছে একটা অংশ থেকে আরেকটা অংশে শেডের মতো পাল্টায় যাওয়া, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে একটু একটু ডিসরাপশন হইলে তখন সেলুলার অ্যাডাপ্টেশন হয়, তার থেকে আর একটু মানে মারাত্মক আকারে হলে পরে বা দীর্ঘ সময় ধরে হলে তখন ইনজুরি হয়, তখন সেটা রিভার্সিবল ইনজুরি, আরো বেশি হলে ইরিভার্সিবল ইনজুরি এবং শেষ পর্যন্ত সেল ডেথ। এটা ক্লাসিক্যাল পিকচার, কিন্তু এই কথাটা বলার আগে আমি ওই কথাটা বলে আসলাম এই জন্য যাতে করে আপনারা যেন খেয়াল রাখতে পারেন যে এই ফিজিওলজি টু প্যাথোলজি এই জার্নিটা এরকম সরল রৈখিক না। এই সহজে বোঝানোর জন্য যেটা বলা হচ্ছে ব্যাপারটা কিন্তু এত সহজ না, এইটাকে একটু পোস্ট গ্রাজুয়েট হিসাবে একটু এটুকু মাথায় রাখার দরকার আছে। সেজন্য আমি এই সরল রৈখিক চিত্রটা ব্যাখ্যা করার আগে একটু আঁকা বাঁকা পথটা কেমন সেটা আগে বলে দিলাম। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে। এখন অ্যাডাপ্টেশনের মানে অনেক ধরনের হয়, মানে অ্যাডাপ্টেশন সেলুলার অ্যাডাপ্টেশন অনেক ধরনের হয়, তার মধ্যে 4টাকে আমাদের স্ট্যান্ডার্ড টেক্সট বইতে বলছে, মানে রবিনসন কটন প্যাথোলজিক বেসিস অফ ডিজিজে। কিন্তু আরো অন্যান্য টেক্সট বই যদি আপনারা দেখেন তাহলে সেখানে আরো বেশ কিছু অ্যাডাপ্টেশনের কথা আপনি পাবেন। তো সেগুলো আপাতত আমরা মানে গুরুত্ব দিচ্ছি না। এই 4টাই জেনারেলি আমাদের পরীক্ষা টরীক্ষা বা সব জায়গায় জিজ্ঞাসা করে, তবে 4টাই শেষ না। আচ্ছা,
তাহলে আপনারা এই চারটা কি জিনিস জেনারেলি তো সব আপনারা জানেন, কেউ একজন বলেন এই কোনটা কি জিনিস একটু বলেন। স্যার হচ্ছে কি decrease cellular units with shrinkage of the cell. Hypertrophy, sir, increase cellular unit with increase enlargement of the cell. Hyperplasia হচ্ছে কি increase enlargement of the organ. আর metaplasia হচ্ছে কি স্যার এটা metaplasia স্যার One different cell type is replaced by another another cell. মানে Different cell differentiated from one differentiated cell type is replaced by another differentiated cell another type. differentiated cell. সেল টাইপ, ঠিক আছে। তাহলে আর ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন বলে একটা ব্যাপার আছে বিভিন্ন, কিন্তু এই যে আপনাদের ক্লাস টপিকের মধ্যে এটা নাই, সেজন্য আমি এটা নিয়ে ডিটেলে যাব না, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশনটা। আচ্ছা, অ্যাট্রফিতে কি হয়? আচ্ছা, প্রোটিন ডিগ্রেডেশন। আচ্ছা যাক, আমি এই পয়েন্টগুলোতে আর খুব যাব না, এগুলো আপনারা অলরেডি জানেন। আমি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে করব, মানে মেকানিজমটার ক্ষেত্রে, ঠিক আছে। বেসিক্যালি আপনার মেটাপ্লাসিয়ার ক্ষেত্রটাকে একটু হাইলাইট করি। তাহলে মেটাপ্লাসিয়ার ক্ষেত্রে কি একটা ডিফারেন্সিয়েটেড সেল বা ম্যাচিওর সেল, সেটা কি আর একটা ম্যাচিওর সেলে কনভার্ট হয়ে যায় কিনা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, যেমন ধরেন যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদের ব্রঙ্কাসের যে টল কলামনার সিলিয়েটেড লাইনিং থাকে সিরিওস্ট্রেটিফাইড, তো সেই লাইনিংটা চেঞ্জ হয়ে সেখানে দেখা যায় স্কোয়ামাস লাইনিং হয়ে গেছে। তো এই জিনিসটা কি যে সেলগুলা হচ্ছে ওই কলামনার সেল ছিল, সেই সেলগুলা কি তাদের শেপ চেঞ্জ করে স্কোয়ামাস লাইনিং করে ফেলে? যেমন এখানে পাশাপাশি কলামনার এবং এই যে স্কোয়ামাস দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেটাপ্লাস্টিক লাইনিং। তাহলে এইখানে কি এই সেলগুলার চেহারা, মানে একটা সেল ছিল সেরকম তার লম্বা শেপ চেঞ্জ করে এরকম পলিগোনাল শেপ হয়ে গেছে এবং স্ট্র্যাটিফিকেশন হয়ে গেছে, ব্যাপারটা কি তাই হয়েছে কিনা? না স্যার। হ্যাঁ, তাহলে কি হয়েছে? স্যার এই সেলগুলো তো স্যার এগুলো ডিস্ট্রয় হয়ে নতুন একটা সেল লাইন আসবে স্যার। হ্যাঁ, সেটা কোন সেল থেকে অরিজিনেট করবে? রিপ্রোডাক্টিভ অফ স্টেম সেল থেকে হবে স্যার। স্টেম সেল থেকে হবে। স্টেম সেল। হ্যাঁ, গুড। আসলে ঘটনাটা হচ্ছে ইনজুরিয়াস স্টিমুলেশন আসে, সেটা স্টেম সেলের কে রিপ্রোগ্রামিং করে, স্টেম সেলের যে জিনগুলো এক্সপ্রেস করার কথা সেগুলা মধ্যে একটু গ্যাঞ্জাম বাঁধায়, তখন সেটা তার ওই যে সেল হওয়ার কথা ছিল তা না অন্য একটা সেল হয়ে যায়। কারণ সব সেলেই তো প্রত্যেকটা সেলেই তো সব কিছু করার জিন আছে, খালি সুইচ অন বা অফ থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। যে হেপাটোসাইটের মধ্যে কি নিউরন তৈরির জন্য যে ইনস্ট্রাকশন সেটা নাই? হ্যাঁ, আছে কি নাই? স্যার। হ্যাঁ, তারপরে স্যার। আছে তো। তারপরে যেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম নিউক্লিয়াস, সেই তার জিনের মধ্যে কি স্কোয়ামাস লাইনিং তৈরির জিনগুলো নাই? আচ্ছা। হ্যাঁ, আছে আছে স্যার। হ্যাঁ, কিন্তু তা হচ্ছে না কেন? সাপ্রেসর ইনহিবিটর টেস্ট সাবস্টেন্স দিয়ে স্যার ওই সেলগুলো মানে তৈরি করার এটা বন্ধ করে রাখে স্যার। জাস্ট একটা সেল লাইন যাতে তৈরি হয় সেটা হ্যাঁ, আসলে ডিফারেন্সিয়েশন বলতে সেটাই বোঝায়, ঠিক আছে। সেলুলার ডিফারেন্সিয়েশন বলতে সেটাই বোঝায়, একটা লিনিয়েজের জিনগুলা অ্যাক্টিভ থাকবে, অন্যান্য লিনিয়েজের সেলগুলো একটা একটা মানে করে সুইচ বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি সেলুলার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। হ্যাঁ, স্যার। আচ্ছা, এখন নরমাল সেলুলার ডিফারেন্সিয়েশন কিভাবে, এখানেও ফিজিওলজি আর প্যাথোলজি যে একদম হাত ধরাধরি করে চলে সেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। আমি এই কারণে আগের 3টা অ্যাডাপ্টেশন স্কিপ করে সরাসরি মেটাপ্লাসিয়া বলতেছি, এই জন্য যে এইটা বুঝলে আপনি বাকিগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে যেমন ধরেন মেটাপ্লাসিয়া ক্ষেত্রে ফিজিওলজি প্যাথোলজি যেমন ধরেন হাত ধরাধরি করে চলে, যেমন
সাপোজ ব্রঙ্কাসের ক্ষেত্রে নরমাল লাইনিং এপিথেলিয়াম সেটা হচ্ছে গিয়ে সুডোস্ট্রাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম হচ্ছিল, তাহলে ওখানে সুডোস্ট্রাটিফাইড সিলেটেড কলামনার ওই স্টেম সেলগুলো ওই সেলটা হবে মানে হইতে হবে তার ওই স্টেম সেলগুলো বুঝে কি করে যে আমাকে এটা হওয়া লাগবে, আমার নরমালি স্কোমাস সেল মানে হলে হবে না, সেটা বুঝে কি করে সে? প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার জি, স্যার। এখানে কোনটা থেকে কোনটাতে যাবে এখানে একটা লাইন প্রোগ্রামিং এর মতো থাকে। হ্যাঁ কিন্তু বুঝলাম মানে- তো, এখন ওখানকার ব্রঙ্কাসের যে স্টেম সেলগুলো আছে তারা ডিফারেন্সিয়েট করে স্ট্রাটিফাইড সিলিয়েটেড বা রেসপিরেটরি লাইনিং তৈরি করতে হবে, এবং তার জন্য যেসব জিনগুলো সুইচ অন এবং অন্য জিনগুলো সুইচ অফ করতে হবে, তাহলে সেটা তারা বুঝে কি করে যে হচ্ছে গিয়ে তাকে ওইটাই করতে হবে, অন্য কোনো কিছু না? আমরা তো মেটাপ্লাসের ক্ষেত্রে দেখলাম যে রিপ্রোগ্রামিং হলো, তাহলে রিপ্রোগ্রামিং যখন হচ্ছে তাহলে প্রোগ্রামিংটা কিভাবে হলো? স্যার ওইটাতে কি স্যার ইন্টারলিউকিন কাজ করে বা কমপ্লিমেন্ট? আসলে নরমাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও তার নরমাল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও সেটা এনভায়রনমেন্টের স্টিমুলেশনের উপরে ডিপেন্ড, মানে আলটিমেটলি জিনের সুইচ বা অন বা অফ হওয়া রেগুলেটেড হয়, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, হ্যাঁ এনভায়রনমেন্ট বলতে এক্সটার্নাল এনভায়রনমেন্টও হতে পারে, আবার ইন্টারনাল বডি নিজস্ব মানে নিজের টিস্যু এনভায়রনমেন্টও হতে পারে, ঠিক আছে? তো সব সব মিলায়েই হচ্ছে জিন রেগুলেশনটা হয়, যে কোন জিনটা অন হবে কোনটা অফ হবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? বুঝতে পারছেন কথাটা? জি স্যার। হ্যাঁ, তো এই ইন্টারনাল এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের প্রভাবে বিভিন্ন জিন সুইচ অন বা অফ হচ্ছে, এবং ওই এনভায়রনমেন্টের জন্য যে ডিফারেন্সিয়েটেড সেল লাইনটা মোস্ট সুইটেবল বা অ্যাডাপ্টেড বা প্রোগ্রামড সেটাই আমরা পাচ্ছি। ওকে, জি স্যার। হ্যাঁ, এখন এটা ফিজিওলজি, ঠিক আছে? এখন প্যাথোলজি কখন বলছি? যখন ওর এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এনভায়রনমেন্ট চেঞ্জ হলে এখন স্টেম সেল গুলো তো জানে না যে হচ্ছে গিয়ে সে ব্রঙ্কাসে আছে না স্কিনে আছে না ওরাল ক্যাভিটিতে আছে না স্টমাকের মধ্যে আছে। স্টেম সেল কি একটা জানে? স্টেম সেলের কাছে ইনফরমেশন কি যায়? তার এনভায়রনমেন্ট থেকে কি সিগন্যাল পাচ্ছে সেটাই তার ইনফরমেশন, ঠিক আছে? জি আচ্ছা। হ্যাঁ, তা এখন তার কাছে যদি সে আসে ব্রঙ্কাসে, কিন্তু সে যদি সিগন্যাল পায় হচ্ছে আপনার কি বলবো ওরাল ক্যাভিটির মতো, ঠিক আছে, তাহলে জি। সে স্কোমাস এপিথেলিয়ামই তৈরি করবে। জি জি স্যার। আচ্ছা, হ্যাঁ? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে যদি আপনি একটা স্টেম সেলকে ওইভাবে মেটাপ্লাসিয়া হয়ে আছে ওরকম একটা স্টেম সেলকে যে যদি জিজ্ঞাসা করতে পারতেন, এই তুমি তোমাদের হওয়ার কথা ছিল তো তুমি ইনস্ট্রাকশন ফলো করো নাই কেন, তোমার এখানে এলাইনিং হওয়ার কথা, তোমার মাইর দিব, তাহলে স্টেম সেল কি উত্তর দিত বলেন তো? বলতো ওনার কাছে যে স্টিমুলাস পেয়েছে ওইটাই আসছে। হ্যাঁ, আচ্ছা, আমাকে যা বলা হয়েছে আমি তাই করছি, ঠিক আছে? অর্থাৎ তার কাছে কিন্তু এটা ফিজিওলজি ছিল, বুঝতে পারছেন, স্টেম সেলের পয়েন্ট অফ ভিউ থেকে। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা, মানে আইডিয়াটা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো এখন এরকম ভাবে একই কারণে যদি ইনজুরিয়াস স্টিমুলাসটা না থাকে তাহলে ওই সেলগুলোতে একসময় শেডিং হয়ে যাবে, নতুন যে জেনারেশন তৈরি হবে স্টেম সেল থেকে ওটাকে রিপ্লেস করার জন্য। তখন কি হবে বলেন তো, যখন আর ধরেন স্মোকার স্মোকিং ছেড়ে দিল তখন? আগে হ্যাঁ নরমাল সেলগুলোই নরমাল সেল। হ্যাঁ, কারণ তার এনভায়রনমেন্ট আবার আগের Normal অবস্থায় cell। চলে যাবে, তার সিগন্যাল যা পাবে তাই সেল হবে, ঠিক আছে? আগের জি, সিগন্যালই পাবে, এবার বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ জি স্যার বুঝা গেছে। হ্যাঁ, আচ্ছা, একই কথা কিন্তু ওই অ্যাট্রফি হাইপারট্রফি কিংবা হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সেল কেন শ্রিঙ্কেজ হয়ে ডেথ হয়, কেন সেলের সাইজ বাড়ে, আর কেন হচ্ছে নাম্বার বাড়ে, এখানে হচ্ছে কি বেসিক্যালি তার ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টিমুলাস হচ্ছে। এখন সেটাকে আমরা আচ্ছা। বলতেছি সেলুলার অ্যাডাপ্টেশন, হ্যাঁ,
কিন্তু আপনি যদি ওই সেলকে যে জিজ্ঞাসা করেন, সে বলবে যে ভাই আমি তো ফিজিওলজির মধ্যেই আছি। জি স্যার। বোঝা গেছে কথাটা? জি হ্যাঁ? স্যার। স্যার আচ্ছা, সেই কারণে ফিজিওলজি এবং প্যাথোলজিকে ভাগ করার বিষয়টা অনেকটাই নির্ভর করে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছেন। আপনি একটা সেলের জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছেন, নাকি একটা অর্গানের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, নাকি একটা জীবের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, নাকি ডাক্তারের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন। এক এক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ব্যাপারটা এক এক রকম হবে। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা যাক, এই পর্যন্ত ডিসকাশন গুলো খুব বেশি জটিল বা কঠিন মনে হচ্ছিল কিনা? যেগুলো আমি চেষ্টা করছি টেক্সট বইতে যে কথাগুলো লেখা আছেই, কিন্তু কেউ ধরেন মানে ব্যাখ্যা করে নাই হয়তো আপনাদের কাছে, সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি আর কি। মানে আপনাদের কাছে জিনিসটা অ্যাপ্রোচটাকে ঠিক মনে হচ্ছে, নাকি বইয়ের পয়েন্ট ধরে ধরে ঠিক পড়া? আছে স্যার। হ্যাঁ, না 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 স্যার ঠিক ঠিক আছে। আছে স্যার, বুঝতে পারছি আমরা। স্যার আমরা ক্লিয়ার ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে সেলুলার অ্যাডাপ্টেশনটা গেল আপনাদের। এরপরে হচ্ছে কি আছে হচ্ছে ইনজুরি, তাই তো? আমি বেশ কিছুদিন স্কিপ করে করে যেতে হচ্ছে, কারণ টপিকটা অনেক বড় তো। আসলে এটা প্রায় 5-6টা ক্লাসের টপিক একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে, এই জন্য আনফরচুনেটলি খুব বেশি ই করা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সেল ইনজুরি কথা বলার সময় কিন্তু একটা জিনিস খেয়াল রেখে আবার এই ছবিটা দেখাই, যে এখানে একটা সরল রেখায় একটা শেড দিয়ে জিনিসটা দেখানো হয়েছে, কিন্তু বিষয়টা সবসময় এত সরল রৈখিক নাও হতে পারে, এটুকু সবসময় মাথায় রাখতে হবে। এখন সেল ইনজুরি জিনিসটা কি, এখানে একদম টেক্সট বই থেকে ডেফিনিশন তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট শব্দগুলো, কিওয়ার্ড গুলো আলাদা ভাবে এমফেসাইজ করা হয়েছে, এটা দেখতে পাচ্ছেন। তো সেল যখন অনেক বেশি স্ট্রেসড হয় এবং তার আর অ্যাডাপ্টেশন করতে পারে না, তখন সেল ইনজুরি হতে পারে, অথবা একবারেই এমন একটা ধাক্কা দেওয়া হলো সেলকে, এমন একটা পরিস্থিতির মধ্যে ফেলা হলো যে সেটা অ্যাডাপ্টেশন করার চেষ্টা করারও সময় পেল না। সেটা এক্সটার্নালিও হতে পারে, এক্সটার্নাল স্টিমুলেশন ইন্টারনালিও হতে পারে। এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে সেল ইনজুরি হতে পারে। অর্থাৎ সেল ইনজুরি হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন করতে 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 আর পারে না, তখন সেল ইনজুরি হয়ে গেল। অথবা এরকম মানে ধুকে ধুকে মরার থেকে একবারে একটা এমন গোতা খেলো যে হচ্ছে গিয়ে সেটা পুরো অ্যাডাপ্টেশন পার্টটা স্কিপ করে সরাসরি ইনজুরি হয়ে গেল। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন সেল ইনজুরি মধ্যে আমরা জানি যে রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরি আছে, ঠিক আছে? তা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বলেন তো? রিভার্সিবলটা স্যার যখন কোনো একটা স্টিমুলাসের কারণে এটা সেলুলার চেঞ্জটা হবে, আবার যখন স্টিমুলাসটাকে উইথড্র করা হবে তখন সেটা আবার নরমাল অবস্থায় চলে আসবে বা নরমালের কাছাকাছি। আর আচ্ছা তাহলে ইরিভার্সিবলটা স্টিমুলাসটা হ্যাঁ উইথড্র বল। করলেও দেখা যাবে যে এটা মানে আর ব্যাক অবস্থায় আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে রিভার্সিবল ইনজুরি থেকে অ্যাডাপ্টেশনের পার্থক্যটা কি? অ্যাডাপ্টেশনও তো হচ্ছে ইনজুরিয়াস স্টিমুলাস উইথড্র করলে মানে না থাকলে আবার নরমালে ব্যাক করে, তা সেটা রিভার্সিবলের সাথে ডিফারেন্সটা কোন জায়গায় হলো? রিভার্সিবল ইনজুরির সাথে সেলুলার অ্যাডাপ্টেশনে তো স্যার ফিজিওলজিক্যাল ব্যাপারটা থাকে, অনেক ক্ষেত্রে প্যাথোলজিক্যাল আছে, কিন্তু ফিজিওলজিক্যাল ব্যাপারে হচ্ছে জিনিসটা হচ্ছে কিছু কিছু চেঞ্জে সেই জিনিসটা চেঞ্জ হয়ে যেতে পারে। রিভার্সিবল ইনজুরি স্যার এটা কি অনলি প্যাথোলজিক্যাল কেসের ক্ষেত্রে হতে পারে? আচ্ছা, আর ঠিক আছে। এখন এখানেও একটা ব্যাপার, কোথায় অ্যাডাপ্টেশন শেষ আর কোথায় রিভার্সিবল ইনজুরি শুরু, সেটা যে খুব ক্লিয়ার কাট ভাবে সবসময় বলা যায় তা কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে রিভার্সিবল ইনজুরি আর ইরিভার্সিবল ইনজুরি আপনি ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? হ্যাঁ,
হ্যালো স্যার জি এটা কি স্যার সেল সাইকেলের ক্ষেত্রে কোনো ব্যাপারে দেখা যাবে? আচ্ছা সেলটা ইরিভার্সিবল তো স্যার সেল যে এটা আমরা বলি নেক্রোস্ট হয়ে যায় বা সেল আচ্ছা নেক্রোস্ট হয়ে গেলে তো মরেই গেল। এখন কথা হচ্ছে যে তাহলে কি কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, এই টাইপের একটা ব্যাপার, মানে মরা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে হচ্ছে ইনজুরিটা রিভার্সিবল না ইরিভার্সিবল সেটা বোঝার জন্য, এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা কিংবা অনেকেই বলে কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পরে বলে যে হ্যাঁ ভাগ্যে ছিল, কপালে লেখা ছিল। এখন কপালে তো সবকিছুই লেখা আছে রে ভাই, কপালে নাই এমন কি আছে কোনো জিনিস? এখন সেটা যে কোনো জিনিস ঘটে গেলেই তো বলা যায় যে কপালে লেখা ছিল, তাতে করে কি কোনো নতুন ইনফরমেশন পাওয়া গেল? না স্যার। স্যার হ্যাঁ এটা কি হচ্ছে এইটাই আর কি স্যার, যে কোন সেল সাইকেলে জিনিসটা পাওয়া যাবে বা এখন কথা হচ্ছে যে ওগুলো, হ্যাঁ প্যাথোলজিক্যাল। আগে আগে কিভাবে থেকে মানে ডেথ হওয়ার আগে আপনি কিভাবে বুঝবেন যে এটা রিভার্সিবল না ইরিভার্সিবল? প্রশ্ন হচ্ছে সেটা। স্যার এখানে মরফোলজিক্যাল কিছু চেঞ্জ মরফোলজিক্যাল আছে। কিছু কিছু মার্কার আছে এখান থেকে। ঠিক আছে, রিভার্সিবল ইনজুরির প্রথম যে যে সাইন লাইট মাইক্রোস্কোপে দেখা যায়, যে দুইটা সাইন, একটা হচ্ছে গিয়ে সেল সোয়েলিং এবং এবং ফ্যাটি হচ্ছে গিয়ে চেঞ্জ। ফ্যাটি চেঞ্জ, এই দুটো হচ্ছে গিয়ে প্রথমে দেখা যায়। আরো কিছু আলট্রা স্ট্রাকচারাল বা ইলেকট্রন মাইক্রোস্কোপিক ফিচার আছে। আর ইরিভার্সিবল ইনজুরির ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে মেমব্রেন ডিসরাপশন হয়, মাইটোকন্ড্রিয়া নষ্ট হয়ে যায়, লিক করে, এবং হচ্ছে নিউক্লিয়াসটা ড্যামেজ হয়, পিকনোসিস ক্যারিওরেক্সিস ক্যারিওলাইসিস, মানে নিউক্লিয়াসটা ব্রেকডাউন হতে থাকে, লাইসিস হতে থাকে। এগুলো হচ্ছে ইরিভার্সিবলের ফিচার হিসেবে দেখা যায়। ঠিক আছে, তো জি স্যার। আহ, আর রিভার্সিবল ইনজুরি যে সেলুলার সোয়েলিং ফ্যাটি চেঞ্জ, এই জিনিসগুলো অ্যাডাপ্টেশনে থাকবে না। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। অ্যাডাপ্টেশনে হাইপার ট্রফি হতে পারে। ট্রফি হাইপার হাইপার ট্রফি মানে কিন্তু সেলুলার সোয়েলিং না, সেলুলার সোয়েলিং না। মানে হচ্ছে এর ভিতরে পানি জমছে, ঠিক আছে, ওয়াটার অ্যাকুমুলেশন হচ্ছে, সেটা হচ্ছে সেলুলার সোয়েলিং। ঠিক আছে, কেন কেন পানি জমছে? স্যার মেমব্রেন পারমেবিলিটিটা ইনক্রিজ করে যায়। কেন ইনক্রিজ করে মেমব্রেন পারমিবিলিটি? আচ্ছা এটিপি কমে যায় তো, তাই না? এটিপি কমে যায়। জি এটিপি কমে গেলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে? পাম্প না, পাম্প কাজ করবে না। সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ না করলে ভিতরে সোডিয়াম বেড়ে যাবে না কমে যাবে? ভিতরে স্যার সোডিয়াম কমে যাবে, পটাশিয়াম বেড়ে যাবে না? না উল্টা বললেন। উল্টা। উল্টা হবে। হ্যাঁ হ্যাঁ সোডিয়াম সোডিয়াম বেড়ে যাবে, সোডিয়ামকে বেড়ে তো যাবে। সে বের করে দেয়, সোডিয়াম পটাশিয়াম বের পাম্প, করে আর পটাশিয়াম ভিতরে ঢুকায়, তাহলে সোডিয়াম বেড়ে যাবে। ঠিক আছে, সোডিয়াম বেড়ে যাবে। হ্যাঁ সোডিয়াম বেড়ে গেলে কি হবে? পানি পানি নিয়ে ঢুকবে স্যার। বোঝা গেছে এখন সেলুলার হ্যাঁ, সোয়েলিং কিভাবে হয়? জি জি স্যার। আচ্ছা, আর ফ্যাটি চেঞ্জ হচ্ছে ওখানে লিপিড মেটাবলিজমের সমস্যা হবে কিছু, সেই জন্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাই হোক। আর মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, মেমব্রেন ড্যামেজ, এই স্টার মার্ক যে দুটো দিয়ে রেখেছি আমি, এই দুটো হচ্ছে গিয়ে ইরিভার্সিবল ইনজুরির মেইন ফিচার। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ জি স্যার। আর সাথে নিউক্লিয়াসের ড্যামেজও হবে, এটা অবশ্য এখানে নাই, লেখা নাই, কিন্তু ওটাও হবে। আচ্ছা সেল ইনজুরি নানান ধরনের কজ আছে, যেমন এই কজগুলো এখন যেগুলো আমি হাইলাইট, যেগুলো আমি মানে হালকা করি নাই, ব্রাইট আছে, এগুলো এক্সট্রিনজিক না ইন্ট্রিনজিক কজ বলেন তো? এক্সটার্নাল না ইন্টারনাল? ইন্টারনাল স্যার। ইন্টারনাল হবে। ইন্টারনাল। আচ্ছা আর এটা এক্সটার্নাল। এক্সটারনাল। এক্সটার্নাল। তাহলে হাইপক্সিয়া বেসিক্যালি দুই রকমই হয়। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ ওকে। আচ্ছা যাক, এখন আমি খুব ডিটেইলে আর যাব না। এই লেকচারগুলো আপনাদেরকে আমি দিয়ে দিতে পারি, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, বাট আপনাদের এতগুলো টপিক ছোট জায়গার মধ্যে নিয়ে আসতে যে আমাকে একটু তাড়াহুড়া করা লাগতেছে, ভেরি সরি ফর দ্যাট। আচ্ছা এখন আপনাদের হচ্ছে সেল ইনজুরি সম্পর্কে তো কিছুটা আইডিয়া আপনাদেরকে দেওয়া হলো, এখন সেল ডেথ। আচ্ছা
সেল ডেথ এর মধ্যে বিভিন্ন ধরনের সেল ডেথ হয়। তো তার মধ্যে হচ্ছে নেক্রোসিসটা আলাদাভাবে আপনাদের ওখানে বলা আছে, আমি নেক্রোসিস দিয়ে শুরু করছি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে টেক্সট বুক ডেফিনিশনটা বলা আছে এবং ইম্পর্টেন্ট পয়েন্টটা এমফাসাইজ করা আছে যে এখানে সেল ডেথের মূল বিষয়টা হচ্ছে যে ইন্ট্রাসেলুলার প্রোটিনের ডিন্যাচারেশন হবে। ডিন্যাচারেশন বলতে কি বোঝায়? প্রোটিনের ডিন্যাচারেশন মানে কি? প্রোটিনটা স্যার না। যেভাবে সিনথেসিস হওয়ার কথা ওটা ওইভাবে না হয়, এটা মডিফাই চেঞ্জ হবে। না, ওটা তো আপনি বলছেন যে প্রোটিন মিসফোল্ডিং বা প্রোটিন মানে আনফোল্ডেড প্রোটিন রেসপন্স বা প্রোটিন সিনথেসিসের কোনো ডিফেক্ট, কিন্তু ডিন্যাচারেশন এটা তো অন্য জিনিস। নেচারটা স্যার চেঞ্জ হয়ে যাবে। প্রোটিন যেটা হওয়ার- ডিন্যাচারেশন কাকে বলে? এটার একটা স্পেসিফিক বায়োকেমিক্যাল ডেফিনিশন আছে। স্যার জানি না। আচ্ছা, দেখছি। প্রোটিনের স্ট্রাকচার কি কি Change. লেভেলের স্ট্রাকচার আছে? 4টা লেভেল আছে প্রোটিন স্ট্রাকচারের হায়ারার্কি। কি কি? সেকেন্ডারি, টারশিয়ারি। হ্যাঁ, একটু জোরে বলেন। আপনি উত্তরগুলো দিচ্ছেন খুব ভালোভাবে, কিন্তু আপনার আওয়াজটা কম পাচ্ছি, একটু লাউডলি বলেন। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি প্রোটিন। আর কোয়াটার্নারি Quaternary. কোয়াটার্নারি স্ট্রাকচার সব প্রোটিনের থাকে না, ঠিক আছে? স্যার যেসব প্রোটিনের মানে মাল্টিমারিক থাকে, অর্থাৎ মাল্টিপল সাব ইউনিট থাকে, সেগুলোরই কোয়াটার্নারি স্ট্রাকচার থাকে। যেমন খুব কমন একটা প্রোটিন আছে, অনেক প্রোটিনই আছে, কমন কোনটা? হিমোগ্লোবিন। Hemoglobin. হ্যাঁ, হিমোগ্লোবিন এর হচ্ছে হিমোগ্লোবিন আসলে একটা মনোমারিক ইউনিট, 4টা ইউনিট এবং 4টা ইউনিট মিলে একটা হিমোগ্লোবিন হয়, জানেন তো? হ্যাঁ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এরকম একাধিক ইউনিট থাকলে তখন সেটাকে বলে হচ্ছে গিয়ে কোয়াটার্নারি স্ট্রাকচার, ঠিক আছে? তারপর যেমন ধরেন সোডিয়াম পটাশিয়াম এটিপি সিনথেটেজ, মাইটোকন্ড্রিয়াতে এটিপি সিনথেটেজ, সেটাতে কয়টা সাব ইউনিট থাকে? 2টা 4টা। আচ্ছা, এটাও কোয়াটার্নারি 3টা স্ট্রাকচার। হ্যাঁ, 3টা। তারপরে হচ্ছে যেমন ধরেন মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এমএইচসি। MHC. এটাও মাল্টিপল সাব ইউনিট নিয়ে একটা স্ট্রাকচার হচ্ছে, তাই না? এটাও হচ্ছে গিয়ে কোয়াটার্নারি স্ট্রাকচার থাকে, কিন্তু সব যেগুলো একটাই সাব ইউনিট, একাধিক না, সেটা হচ্ছে কি টারশিয়ারি পর্যন্তই হয়। যেমন Normal. জানি না স্যার। হ্যাঁ, যেমন মায়োগ্লোবিন, হুম। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ঠিক যেমন আছে। হ্যাঁ হ্যাঁ যেমন মায়োগ্লোবিন, কিংবা ধরেন যেমন স্মুথ মাসেল অ্যাক্টিন, যেমন ধরেন টিউবিউলিন, ঠিক আছে? টিউবিউলিন ইউনিট, যেটা একটা টিউবিউলিন ইউনিট, এগুলো সব হচ্ছে গিয়ে টারশিয়ারি পর্যন্তই থাকে, ঠিক আছে? আচ্ছা, যেমন গ্লোবিউলিন। হ্যাঁ গ্লোবিন। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তা এখন ডিন্যাচারেশন মানে হচ্ছে যে এর হায়ার স্ট্রাকচার গুলা ভেঙে, মানে এর যে 3D স্ট্রাকচারটা ছিল সেই শেপটা আর মেনটেন হয় না। এটা হচ্ছে প্রাইমারি বা সেকেন্ডারি স্ট্রাকচারে মানে ব্রেকডাউন হয়ে যায়, হয়ে এবড়ো থেবড়ো এলো পাথাড়ি ভাবে তাদের ক্রস লিঙ্কেজ হয়ে যায়, যার ফলে অ্যামিনো অ্যাসিড যা যা ওখানে থাকার কথা সেইগুলো ঠিকঠাক থাকলেও প্রোটিনটা শেপটা আর নর্মাল থাকে না, যে কারণে সে নর্মাল ফাংশন করতে পারে না। জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এমন একটা ডিন্যাচারেশন, প্রোটিন ডিন্যাচারেশনের এক্সাম্পল দেন যেটা আপনারা অনেকেই বা আমরা অনেকেই হচ্ছে প্রায় প্রতিদিনই যে ডিন্যাচারেশন রিঅ্যাকশনটা করি, এটা না হলে আমাদের চলেই না কারো কারো। হ্যাঁ, কি মাথায় আসতেছে না? অনেকে ব্রেকফাস্টে এটা
সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। হ্যালো। জি স্যার। হ্যাঁ। আচ্ছা। ওকে, সরি। হ্যাঁ, ইটস ওকে স্যার। হ্যাঁ, আচ্ছা, আমি লাস্ট কোন কথাটা বলেছি যেটা আপনারা শুনতে পেয়েছেন? স্যার ওইটা একটা প্রোটিন ডিনেচারেশন বা আচ্ছা, ডিনেচার। হ্যাঁ, কারো কারো ব্রেকফাস্টে ওটা ছাড়া চলেই না, ওই ডিনেচার্ড প্রোটিনটা ছাড়া। ডিম স্যার। হ্যাঁ, এগের ডিম। এগের হ্যাঁ, ডিম ভাজি, ডিম পোচ যেটাই বলেন, বা সিদ্ধ ডিম। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ, তাহলে একভাবে দেখলে নেক্রোসিসে হচ্ছে সেলের ভেতরে হচ্ছে সেলটা ভাজা ভাজা হয়ে যায়, যদি আপনি ওই পয়েন্টের ভিউ থেকে চিন্তা করেন। ঠিক আছে, এখন প্রোটিন ডিন্যাচারেশনের কয়েকটা উপায় হতে পারে। হচ্ছে কেমিক্যাল ডিন্যাচারেশন, আর একটা হচ্ছে থার্মাল ডিন্যাচারেশন। এখন ডিম ভাজাটা হচ্ছে থার্মাল ডিন্যাচারেশন, আর নেক্রোসিসে যেটা হয় এটা হচ্ছে কেমিক্যাল ডিন্যাচারেশন হয়। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আর এনজাইমেটিক ডাইজেশন হয় সেটা তো বুঝছেনই, কারণ সেলের ভিতরে তো সেলকে হজম করার এনজাইম আছে। কোথায় আছে? সেলের কোন অংশে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। লাইসোজোমে থাকে না? লাইসোজোম, নট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। আচ্ছা, এখন নেক্রোসিস এর মাধ্যমে যখন সেল ডেথ হয়, তখন এইসব ফিচারগুলো পাওয়া যায়। নেক্রোসিসের কারণে সেলের থেকে বেরিয়ে আসা কন্টেন্ট গুলো, সেগুলোর এগেইনস্টে ইনফ্লামেশন হবে। এখন এইটা সেলের ভেতরের ম্যাটেরিয়াল বেরিয়ে আসলে সেটার এগেইনস্টে ইনফ্লামেশন কেন হবে? এটা তো সেলফ। তাহলে সেলফের এগেইনস্টে ইনফ্লামেশন হচ্ছে কেন? তখন একটা স্টিমুলাসের কারণে হ্যাঁ, স্টিমুলাসের কারণ হচ্ছে স্যার। স্টিমুলাস কেন? সেলফ তো। আচ্ছা, বলেন। স্যার বলতে পারতেছি না। আচ্ছা, বেসিক্যালি আমাদের বডি সেলফ এবং নন সেলফ আইডেন্টিফাই করে এক্সপোজারের উপর ভিত্তি করে। এখন সেলের ভেতরে যে কন্টেন্ট থাকে, ইমিউন সিস্টেম তো সেগুলোর সাথে পরিচিত না। ওগুলো তো সেল মেমব্রেন ক্রস করে নরমালি বাইরে আসে না। জি স্যার। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ। বুঝতে পারছেন? জি স্যার। আরেকবার একটু বলবেন স্যার। বলছি যে আমাদের ইমিউন সিস্টেম তো হচ্ছে সেল মেমব্রেনে যা কিছু আছে সেইগুলা দেখেই মানে দেখে দেখে সে চলে যায়। সে সেলের ভেতরের কন্টেন্ট লিক করে তো নরমালি বাইরে আসে না, এবং সেইগুলাকে সে চিনেও না, যেটা নেক্রোসিসের ক্ষেত্রে। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। বুঝে গেছে কথাটা? আচ্ছা, তারপরে হচ্ছে ক্যারিওরেক্সিস। দেখছেন ক্যারিওরেক্সিস মানে কি? স্যার নিউক্লিয়াস ফ্র্যাগমেন্টেশন এটা। হ্যাঁ, আর তারপরে পিকনোসিস মানে কি? কনডেনসেশন। হ্যাঁ, আর ক্যারিওলাইসিস? ডিসোলিউশন হয়ে যায়। হ্যাঁ, আর ইনক্রিজড ইওসিনোফিলিয়া হয়, তার কারণ হচ্ছে প্রোটিন কনডেনসেশন হয়, আর হচ্ছে ইওসিনোফিল তো প্রোটিনের সাথে বাইন্ড করে। সুতরাং যদি কোথাও খুব ডেন্সলি প্রোটিন প্যাক থাকে, তাহলে সেখানে ইওসিনোফিলিয়ার পরিমাণটা বা পিঙ্কিশ বা রেডিশ কালারটাও বেশি আসবে ইওসিনোফিলের স্টেইনে। ঠিক আছে, আচ্ছা। মানে ইওসিনোফিল না তো, আর কি ইওসিনের স্টেইনটা বেশি নিবে। আচ্ছা, আপনার আপনার মাইক্রোস্কোপের নিচে আরবিসি দেখেছেন? জি স্যার। আচ্ছা, আনস্টেইনড স্লাইডে আরবিসির কালার কি দেখা যায়? ইউরিনে আরবিসি দেখেন নাই? ওটা তো আনস্টেইনড দেখা যায়। হ্যাঁ, এটা রিফ্র্যাক্টাইল, মানে ওইটা স্যার কালারলেস আর কি। কালারলেস আর Colourless, মানে হ্যাঁ। এয়ার বাবলের মতোই লাগে অনেকটা। মানে খুব খেয়াল করে ওই বাইকনকেভ শেপ বা ওটা দেখে আইডিয়া করতে হয় যে এটা একটা আরবিসি। কালার দেখে বোঝার উপায় নাই, তাই তো? জি হ্যাঁ, স্যার।
তার মানে জি স্যার। আরবিসি যখন অনেক বেশি পরিমাণে জমা হয়ে ম্যাক্রোস্কোপিক্যালি আপনি না দেখতেছেন ততক্ষণ পর্যন্ত ওর হিমের জন্য যে লাল হয় সেই কালারটা বোঝা যায় না কিন্তু, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি এর আগেও খেয়াল করছেন, এখনো খেয়াল করেন যে আপনি কোন লেভেলে থেকে জিনিসটা দেখতেছেন সেটার উপরে কিন্তু আপনার প্রশ্নের উত্তর চেঞ্জ হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে যদি তাই হয় তাহলে এইচই স্টেইনে আরবিসি গুলার এরকম রেড দেখা যায় কেন? ওখানে তো ইন্ডিভিজুয়াল আরবিসি দেখতেছেন। রেড ডাই স্যার ইউসিন নিচ্ছে। ইউসিন। তারপরে হ্যাঁ, জি প্রোটিনের স্যার। জন্য এখন ইউসিনও মানে ইউসিন বাইন্ড করে প্রোটিনের সাথে, আর হচ্ছে হেমাটোক্সিলিন বাইন্ড করে কার সাথে? নিউক্লিয়াস। নিউক্লিক অ্যাসিডের সাথে। নিউক্লিয়াসের সাথে। নিউক্লিক অ্যাসিডের সাথে, শুধু নিউক্লিয়াস না, নিউক্লিক অ্যাসিডের সাথে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএও আছে, আরএনএও আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের সেলের ভিতরে নিউক্লিক অ্যাসিড কোথায় কোথায় থাকে? নিউক্লিয়াসে তো আছে। আছে হ্যাঁ, নিউক্লিয়াসে আছে, আর কই আছে? আর কোথাও নাই? স্যার মনে আসতেছে না। আচ্ছা, আরএনএ থেকে যে প্রোটিন হয় ওই ওই ঘটনাটা কোন জায়গায় ঘটে? আরএনএ অনুসারে প্রোটিন এনকোডিং যেটা হয় সেটা কোথায় ঘটে? স্যার রাইবোজোমে হয়। হ্যাঁ, রাইবোজোমটা কোথায় থাকে? নিউক্লিয়াসে না সাইটোপ্লাজমে? সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমেও তো কিছু কিছু নিউক্লিক অ্যাসিড থাকবে, তারপরে রাইবোজোমেরও তো রাইবোজোমাল আরএনএ থাকে, থাকে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে ট্রান্সফার আরএনএ গুলো তো সাইটোপ্লাজমেই ঘোরাঘুরি করে, হ্যাঁ? জি স্যার। জি স্যার। তারপরে ডিএনএ কি শুধু নিউক্লিয়াসে থাকে নাকি সেলের অন্য কোথাও থাকে? মাইটোকন্ড্রিয়াতেও। মাইটোকন্ড্রিয়াতে থাকে। মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে, তার নিজস্ব আরএনএও আছে, ঠিক জি আছে? স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ, তার মানে আহ, বেশিরভাগ সেল আর কি সাইটোপ্লাজমও খুব পিওরলি প্রোটিন দিয়ে গঠিত না, ওর মধ্যে নিউক্লিক অ্যাসিডও মিশে মিশে আছে, হ্যাঁ? আচ্ছা। জি। ঠিক আছে। আচ্ছা, কি আর নিউক্লিয়াসও খুব পিওরলি ডিএনএ না, ওর মধ্যেও প্রোটিন আছে, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন ইত্যাদি, নাকি? জি 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 স্যার। স্যার। তো আনুপাতিকভাবে নিউক্লিয়াসের মধ্যে প্রোটিনের তুলনায় নিউক্লিক অ্যাসিড অনেক বেশি থাকে, সেজন্য ওটা এরকম বেজোফিলিক দেখা যায়, ঠিক আছে? আর সাইটোপ্লাজমের মধ্যে কিছুটা প্রোটিনই বেশি থাকে, যদিও অল্প পরিমাণে নিউক্লিক অ্যাসিড থাকে, সেই কারণে মোস্টলি হচ্ছে ইওসিনোফিলিক বা পিঙ্কিশ কালার দেখা যায়, তাই তো? জি স্যার। হ্যাঁ। এখন আরবিসির ক্ষেত্রে কি হয়? আরবিসির মধ্যে কোনো নিউক্লিক অ্যাসিড আছে? না। অ্যাবসলিউটলি না। নাই, অ্যাবসলিউটলি নাই। নিউক্লিয়াসও নাই, মাইটোকন্ড্রিয়াও নাই, না। রাইবোজোম আছে, রাইবোজোমও নাই, না। সব কিছু সে বাদ দিয়ে ম্যাচিউর হয়, মানে এক্সক্লুড করে, নাকি? জি তার মানে নিউক্লিক অ্যাসিডে যতগুলো সোর্স আছে সব বাদ, ঠিক আছে? জি স্যার। সেই কারণে ইওসিনো মানে সেই কারণে হেমাটোক্সিলিন ইওসিন স্টেইনে আরবিসিটাকে এক্সেপশনালি রেড লাগে দেখতে, আচ্ছা। হ্যাঁ? জি স্যার। বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে নেক্রোসিস যখন হচ্ছে তখন একই রকম ঘটনা ঘটছে, ওখানে নিউক্লিক অ্যাসিড গুলা সব প্রোটিন থেকে আলাদা হয়ে যাচ্ছে এখানে, এবং শুধু প্রোটিন গুলোই কনডেন্স হচ্ছে, সুতরাং এইখানেও ওরকম হাই ইওসিনোফিলিয়া দেখা যায় নেক্রোটিক ম্যাটেরিয়ালের মধ্যে। জি স্যার। জি স্যার। ক্লিয়ার হয়েছে কথাটা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এবং একটা জিনিস খেয়াল করেন যে এখানে সেলগুলা কিন্তু তাদের নিজেদের স্ট্রাকচার, এমনকি যেখানে ক্যারিওলাইসিস হয়ে গেছে সেখানেও একটা স্ট্রাকচার বোঝা যাচ্ছে, যে কিছু একটা ছিল, একটা সেলের মতো একটা কিছু কাঠামো বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই ধরনের নেক্রোসিসকে কি নেক্রোসিস বলে?
কোয়াগুলেটিভ নেক্রোসিস। কোয়াগুলেটিভ নেক্রোসিস। আর যেখানে কিছু বোঝা যায় না পুরো গ্র্যানুলার ওই টাইপের নেক্রোসিসকে কি বলে? লিকুইড। লিকুইফেক্টিভ লিকুইড। হ্যাঁ, সেটা এখানে বলা হচ্ছে। আরো কিছু স্পেশাল টাইপ অফ নেক্রোসিস আছে। মোস্ট কমন ফর্ম অফ নেক্রোসিস কোনটা? কোয়াগুলেটিভ। এখানে গ্রসে কেমন দেখা যাবে সেটা দেখানো হয়েছে। এটা বাম পাশে হচ্ছে কি, এটা হচ্ছে কোন অর্গান চিনতে পারছেন? কিডনি স্যার। আর এটা তো হার্টে স্যার। হার্ট, এমআই। হার্ট ঠিক এমআই। আছে, হ্যাঁ। আচ্ছা, কোয়াগুলেটিভ নেক্রোসিস এখানে দেখা যাচ্ছে। এখানে এই কার্ডিয়াক মাসেলের Muscle. স্ট্রাইয়েশন গুলো তেমন একটা নাই, নিউক্লিয়াস গুলো ক্যারিওলাইসিস হয়ে গেছে, ইনফ্লামেটরি সেল চলে আসছে। ঠিক আছে, ইনফ্লামেশন একটা ইম্পর্টেন্ট সাইন নেক্রোসিস কি অ্যাপোটোসিস বা অন্যান্যগুলো থেকে আলাদা করার জন্য। আচ্ছা, ইয়েস স্যার। তারপর কোয়াগুলেটিভ নেক্রোসিস কিডনিতে, এখানে টিউবিউলের স্ট্রাকচারটা মোটামুটি বোঝা যাচ্ছে, টিউবিউল গুলার স্ট্রাকচার। এই যেমন এটা হচ্ছে কি একটা গ্লোমেরুলাস, গ্লোমিউলার মেমব্রেন। গ্লোমেরুলার গ্লোমেরুলাসে Glomer- কিন্তু নেক্রোসিস হয় নাই, হয়েছে টিউবুলার নেক্রোসিস, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ঠিক আছে, এই টিউবুল গুলা লাইনিং এর আউটলাইনটা বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে কোনো নিউক্লিয়াস নাই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা। তারপরে লিকুইফেক্টিভ নেক্রোসিস, যেমন ব্রেইনে ইনফেকশন হলে সেটা সেরিব্রাল ইনফ্যাক্টের মধ্যে হয়, এই ধরনের এরিয়া ডেভেলপ করে সেখানে। লিভার অ্যাবসেসে হতে পারে, লাং অ্যাবসেসে হতে পারে। অ্যাবসেস গুলোর মধ্যে আর কি, অ্যাবসেস হচ্ছে কি লিকুইফেক্টিভ নেক্রোসিসের একটা এক্সাম্পল। আর কেজিএস নেক্রোসিস হচ্ছে টিবিতে পাওয়া যায়। টিবিতে। হ্যাঁ টিভিতে। হ্যাঁ, এখানে গ্র্যানুলোমা কাকে বলে বলেন তো? স্যার epithelial cell surrounded by ফাইব্রোসিস, প্লাজমা সেল, লিম্ফোসাইট। lymphocyte. ওগুলো গ্র্যানুলোমার ডেফিনিশন না, ওটা সাপোর্টিং কিছু কথাবার্তা। গ্র্যানুলোমার মেইন ডেফিনিশন হচ্ছে কালেকশন অফ এপিথেলিয়াল সেল, ফুল স্টপ। ঠিক আছে, জি আচ্ছা স্যার। হ্যাঁ। আর ওর তার চারপাশে বিভিন্ন টাইপের সেল থাকতে পারে, নাও থাকতে পারে, বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে। তো টেক্সট বইতে গ্র্যানুলোমা ডেফিনিশন হিসেবে দেওয়া আছে, ওটা আসলে কেজিয়েটিং গ্র্যানুলোমা ডেফিনিশন দেওয়া আছে, কিন্তু শুধু গ্র্যানুলোমা বলতে এপিথেলিয়াল সেলের কালেকশন এখানেই শেষ। ঠিক আছে, বিভিন্ন টাইপের গ্র্যানুলোমা হতে পারে। আপনি যে ডেফিনিশনটা বলছেন এটা হচ্ছে কি কেজিয়েটিং গ্র্যানুলোমার সাথে বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে, কিন্তু শুধু গ্র্যানুলোমা, জাস্ট গ্র্যানুলোমা বলতে শুধু বোঝায় এপিথেলিয়াল সেলের কালেকশন। আর যদি বলে দেয় যে এটা একটা স্পেসিফিক টাইপ অফ গ্র্যানুলোমা, তখন সেটা এপিথেলিয়াল সেল না হয় অন্য সেল হতে পারে। যেমন যদি বলা হয় ইওসিনোফিলিক গ্র্যানুলোমা, তখন ইওসিনোফিলের এরকম কালেকশন বোঝায়। ঠিক আছে, কিন্তু যদি বলে না দেওয়া হয় যে হচ্ছে কি এটা কোনো পার্টিকুলার সেল এর গ্র্যানুলোমা, শুধু গ্র্যানুলোমা এইটুকু কথা, তখন সেটা জাস্ট বোঝাবে এপিথেলিয়াল সেল অ্যাগ্রিগেট করে আছে, মাত্র এইটুকুই। ক্লিয়ার আছে কথাটা? জি হ্যাঁ? স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, কেজিএস নেক্রোসিস কি কোয়াগুলেটিভ বা লিকুইফেক্টিভ, এই দুইটা গ্রুপের মধ্যে কোনো একটা দলে ফেলানো সম্ভব, মানে যায় কিনা? স্যার এটা তো কম্বাইন্ড, না। দুইটার ফিচারই আছে স্যার। না স্যার, দুইটা মিলে হয় এটা। আচ্ছা, তাহলে যদি করা হয়, মানে বেশি কোনটার দিকে যায়, মানে বাচ্চাদেরকে অনেক সময় বলে না যে তোমার মা বেশি ভালোবাসে না হচ্ছে বাবা বেশি ভালোবাসে, এরকম বলে বিরক্ত করে। জি তো স্যার। সেরকম হচ্ছে কি কেজিএস নেক্রোসিস কার দিকে বেশি, কোয়াগুলেটিভের দিকে বেশি নাকি লিকুইফেক্টিভের দিকে বেশি? ঠিক আছে, স্যার কোয়াগুলেট মানে স্যার ইনটেক্ট থাকতেছে স্যার এটা সেলুলার আউটলাইন, হ্যাঁ এটা যের জন্য মোস্টলি কোয়াগুলেটিভ। আর কি কোয়াগুলেটিভের কাছাকাছি যায় আর কি। ঠিক কোয়ালিটিভের আছে, কাছে স্যার। যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ফ্যাট নেক্রোসিস জিনিসটা কি? জি, এটা প্যানক্রিয়াটিক আর ব্রেস্টের ক্ষেত্রে এনজাইম, হ্যাঁ কি হয় এনজাইম বলেন। স্যার ক্লিয়ারলি মনে আসতেছে না। আচ্ছা, সোজা কথায় হচ্ছে যে যদি অ্যাডিপোসাইটের ভিতরে তো ফ্যাট থাকে তাই না, হুম হুম হুম। টিএজি জি স্যার। থাকে। এখন
ফ্যাট কোনো কারণে যদি ফ্যাট সেল থেকে টিস্যুতে বেরিয়ে চলে আসে, তখন সেটার এগেইনস্টে ইনফ্লামেশন হয় এবং কিছু রিঅ্যাকশন হয়, টিস্যু রিঅ্যাকশন হয়। হ্যাঁ, আচ্ছা তখন সেটাকে বলে ফ্যাট নেক্রোসিস, যদিও সত্যিকার অর্থে এটা নেক্রোসিস না। আচ্ছা আচ্ছা স্যার। মানে মনে করেন একটা ফ্যাট সেল কোনো কারণে ফেটে গেল, এখন নেক্রোসিস হোক বা যে কারণে হোক, সামহাও সে রাপচার হয়ে তার ভিতরে কন্টেন্ট বের হয়ে আসলো, ঠিক আছে, সেটা এনজাইমেটিক ইনজুরির কারণে হোক কিংবা ট্রমাটিক ইনজুরি, যেটাই হোক, কোনো কারণে তার ফ্যাটটা টিস্যুর মধ্যে চলে আসে, তখন কি হবে, তার এগেইনস্টে কিছু টিস্যু রিঅ্যাকশন হবে, সেটাই হচ্ছে গিয়ে ফ্যাট নেক্রোসিস। সেখানে ইনফ্লামেশন হবে, ক্যালসিফিকেশন হবে, নানান চেঞ্জ হবে, এগুলো মিলাই তখন সেটাকে বলা হয় ফ্যাট নেক্রোসিস, যদিও এটা ট্রুলি নেক্রোসিস না। সরি, আবার ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। যাই হোক, লাস্ট কোনটুকু পর্যন্ত আপনারা শুনতে পেরেছিলেন? স্যার ফ্যাট স্যার ফ্যাট নেক্রোসিস নেক্রোসিস বলছিলেন স্যার। আচ্ছা, ফ্যাট নেক্রোসিসের মানে কোনটুকু শুনতে পেরেছিলেন? স্যার অ্যাডিপোসাইট থেকে অ্যাডিপোসিটি হ্যাঁ, এডিপ বলেন। টিস্যু মানে ফ্যাট থেকে ফ্যাট ওইখান থেকে বের হয়ে আসলে তো তখন ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হয়, টিস্যুর অন্যান্য চেঞ্জ হয়, ক্যালসিফিকেশন হয়, এইসব মিলাই হচ্ছে গিয়ে সেটাকে বলে ফ্যাট নেক্রোসিস। ট্রুলি ইট ইজ নট এ নেক্রোসিস, ঠিক আছে, এটা একটা ট্রু নেক্রোসিস না, ঠিক আছে। আচ্ছা, তারপরে ফিব্রিনয়েড নেক্রোসিস, এটা কি? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যেটা স্যার আর্টারিতে ডিপোজিট হয়, অল অফ দ্য আর্টারিতে। হ্যাঁ, আর্টারিয়াল ওয়ালে প্রোটিন কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিপোজিশন হয়ে এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স হয়, এরকম ইউসিনোফিলিক গ্রাউন্ড গ্লাস, একদম ঘষা কাচের মতো একটা হোমোজিনাস পিঙ্ক কালার হয়, এটাকে বলে হচ্ছে কি ফিব্রিনয়েড নেক্রোসিস। এটা বিভিন্ন ইমিউনোলজিক্যাল কন্ডিশনে দেখা যায়। এটাও বেসিক্যালি দিস ইজ নট এ নেক্রোসিস, ঠিক আছে। এটা এটা আসলে এক ধরনের হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। টাইপ কত? টাইপ 3 Type 3. Fibrinoid necrosis is not really a necrosis. It is type 3 hypersensitivity on basal wall. বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার আচ্ছা, স্যার সরি স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্ক্রিনটা স্যার আসতেছে না স্যার, স্ক্রিনে কিছু জি, স্ক্রিনটা শো স্যার করছে না। স্ক্রিন ও, অফ। ওই স্ক্রিন আসতেছে না, না ওয়েট। আচ্ছা, ফিব্রিনয়েড নেক্রোসিস, ঠিক আছে, এটা একটা ট্রু নেক্রোসিস না, এটা জাস্ট টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। আচ্ছা, আর সেল ইনজুরি, আচ্ছা, অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায় বলেন তো? হ্যাঁ, অ্যাপোপ্টোসিস তো এটা নিজে তো- নিজে প্রোগ্রাম সেল ডেথ আচ্ছা, ওন সেল ওন মানে স্যার নিজের প্রোটিনগুলো নিজ সেলটাকে ডিস্ট্রয় করে ফেলবে, মানে নিজেই নিজেকে ডিস্ট্রয় করে ফেলে আচ্ছা, স্যার। যাই হোক, এখন অ্যাপোপ্টোসিস আপনাদের এখানে কন্টেন্টের মধ্যে এভাবে উল্লেখ করা নাই, আমি ডিটেলে যাব না, কিন্তু অ্যাপোপ্টোসিসটা জাস্ট একটু এই কারণে বলতেছি যে অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে খেয়াল করেন যে এটা সেলের কন্টেন্ট একদম বুশ করে ফুটা হয়ে বেরোয় চলে আসে না, অ্যাপোপ্টোটিক বডি নামক বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে সুন্দর করে প্যাকেট করে করে বের হয়, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার জি স্যার। হ্যাঁ, যে কারণে এটার এগেইনস্টে ইনফ্লামেশন হয় না। হয় না। জি স্যার হ্যাঁ, জি স্যার জি স্যার। হ্যাঁ, কিন্তু ইনফ্লামেশন না হলেও ম্যাক্রোফেজ এগুলোকে ঠিকই এনগালফ করে। জি স্যার হ্যাঁ, এখন ম্যাক্রোফেজ কেন এনগালফ করে, সে এটা বুঝে কি করে যে এটাকে তার খাইতে হবে কিন্তু ইনফ্লামেশন করা যাবে না? হ্যাঁ, প্রশ্নটা বোঝা গেছে?
বোঝা গেছে স্যার। হ্যাঁ স্যার অ্যান্সারটা দেখতেছেন। আচ্ছা, সেটা হচ্ছে যে এটা বেসিক্যালি সেল মেমব্রেনকে উল্টায় ফেলে, ঠিক আছে? আমাদের সেল মেমব্রেন লিপিড বাইলেয়ার আছে না, একটা লেয়ার বাইরের দিকে থাকে, একটা লিপিড লেয়ার ভিতরের দিকে থাকে। ওই দুই লেয়ারের লিপিডের ডিস্ট্রিবিউশনের মধ্যে পার্থক্য আছে। তো অ্যাপোপ্টোটিক বডি তৈরি হওয়ার সময় ইনার লিপিড লেয়ারটা আউটার হয়ে যায়, আউটারটা ইনার হয়ে যায়। যে এখন এটা হওয়ার ফলে এইটাকে একটা সিগন্যাল হিসেবে আইডেন্টিফাই করতে পারে ম্যাক্রোফেজ যে এটারে খাওয়া লাগবে, কিন্তু এই সিগন্যালটা এত স্ট্রং না যে ইনফ্লামেশন ইনভাইট করবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। হ্যাঁ বুঝতে জি পারছি স্যার, স্যার। বুঝতে পারছি। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা জি জি স্যার। স্যার। হ্যাঁ আচ্ছা, এখন অ্যাপোপ্টোসিসের বেসিক্যালি সেল সবসময় চেষ্টা করে, এটা মনে রাখবেন, সেল সবসময় বডি চেষ্টা করে যে মানে ইনফ্লামেশন বা ঝামেলা অন্যদেরকে বিপদে না ফেলে নিজে শান্তিপূর্ণভাবে মরে যাওয়ার চেষ্টা করে সেলগুলা, ঠিক আছে? জি স্যার। কিন্তু ইনজুরি যদি এমন সিভিয়ার বা এমন ড্রাস্টিক কোনো কিছু হয় যে সে তার প্রোগ্রামিংটা চালু করার টাইম পেল না, তার আগে ফেটে ফুটে ম্যাসাকার অবস্থা হয়ে গেল, তখন সেটা নেক্রোসিস হয়ে যায়। কিন্তু সে যখন চান্স পায় সেটা ইন্ট্রিনজিক বা এক্সট্রিনজিক স্টিমুলাস নিয়ে সে চেষ্টা করে প্রোগ্রামড ওয়েতে মারা যাওয়ার। বুঝতে পারছেন? জি জি স্যার। হ্যাঁ স্যার। জি হ্যাঁ স্যার। আচ্ছা। আর অনেক সময় সেল কিছু দূর পর্যন্ত প্রোগ্রাম সেল ডেথ কন্টিনিউ করার পরে মানে করে আর জিনিসটা ধরে রাখতে পারে না, আবার নেক্রোসিসের দিকে টার্ন নিয়ে নেয়, তখন সেটারে কি বলে? নেক্রোপ্টোসিস। হ্যাঁ, নেক্রোপ্টোসিস। নেক্রোপ্টোসিস। ঠিক আছে। আচ্ছা, তো এরকম আরো বেশ কিছু সেল ডেথ এর মেকানিজম আছে, অটোফেগি, পাইরোপ্টোসিস, ফেরোপ্টোসিস। তো সেগুলো নিয়ে আর কভার করা তো সুযোগ নাই আপনাদের ক্লাসের লিমিটেশনের মধ্যে। আমি জাস্ট একটা কম্পেয়ার করার জন্য এই কথাটুকু আপনাদেরকে আনলাম। এখন জি স্যার। পর্যন্ত কারোর কোনো কোয়েরি বা কোনো ক্লারিফিকেশনের কিছু থাকলে বলতে পারেন। স্যার হ্যাঁ স্যার আপনার পড়ানোটা ভালো লাগছে, কারণ প্যাথোলজি তো নর্মালি আমরা যেভাবে পড়ে আসি অনেক কিছুই আমাদের কাছে টোটালি ভালো মতো ক্লিয়ার থাকে না। কিন্তু অনেক শর্ট টাইমের ইয়ে দেখে খুব ডিটেলস অনেকভাবে পড়া যায়নি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের ক্লাসটা করার আগে এবং ক্লাসটা করার পরে এই আপনাদের নলেজ এবং কম্প্রিহেনশন লেভেলের কোনো পার্থক্য যদি না হয় তাহলে ক্লাসটা করার কোনো দরকার নেই। তো আপনাদের ফিডব্যাকটা জানতে চাচ্ছি অনেস্টলি, যে হচ্ছে এই ক্লাসটা কি করে কোনো লাভ হলো নাকি সময় নষ্ট হলো? স্যার অবশ্যই ভালো। হ্যাঁ না স্যার, লাভ হয়েছে, কারণ কিছু কিছু জিনিস স্যার আমরা এটা মানে সিম্পলি ভাবে যাতে কথাটা বলতে পারি যে এটা কি ওটা কি, কিছু জিনিস ইজিলি যেভাবে বোঝানো গেছে ওটা আমরা ইজিলি তাহলে বলতে পারবো। নাহলে তো অনেক কিছু আমাদের নিজেদের কনফিউশন লাগে, কি বলবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার। আপনাদের সাথে ক্লাস মানে আপনাদের সাথে ক্লাসটা করতে পেরে আমারও ভালো লাগলো। এখন আপাতত আর কোনো স্পেসিফিক কোয়েরি না থাকলে ক্লোজ করব। যদি আপনাদের কোনো স্পেসিফিক কোয়েরি থাকে বা সাজেশন থাকে তাহলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করে দিতে পারি ক্লাসটা। আমি শেয়ার করে দিব আপনাদের সাথে লেকচারগুলো। জি স্যার। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে এখন? স্যার এখন আপাতত নাই, তাও আমাদের যদি কোয়েরি থাকে স্যার আমরা আপনার সাথে দেখা করে হলে দেখা করুন। পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।